বলছে সাদা শাড়ি পরে একজন এসেছিল, অনেক গয়না পরে আমার কাছে এসেছিল, ঠিক আমার মাথার কাছে দাঁড়িয়ে আমাকে বলছে, তুই আমার সাথে চল না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব, ওটাকে সরিয়ে না ফেললে তোদের দুজনকেই আমি মেরে ফেলবো। কেউ আমার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে তার দুটো হাত আমার গলাটা টিপতে আসতে। বলছে, আরেকটু দেরি করে আসলে আমি কিন্তু মরে যেতাম। বলছে, টর্চ লাইট ধরে আছি তোকে মারবো বলে, তুই যদি না মরিস তাহলে তো আমি যেতে পারবো না। তোরা এই বটি দিয়ে শুধু ফলই কাটিস? আমি বলছি হ্যাঁ। বলছে, আচ্ছা এই বটিটা দিয়ে কারোর গলা কাটা যাবে না? আমি তো কেউ দরজাটা খুললো, এবং দরজাটা খুলে ঠিক একদম এক দৌড়ে আমার কাছে চলে আসলো, আমার ওপরে একদম, এবং সেটা আননোন পার্সন, আমার হাজবেন্ড নয় সেটা। এবার ঘটলো আমাদের জীবনে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং কিন্তু কোনো সাধারণ ঘোস্টলি কল রেকর্ডিং নয়, এটা একটা কেস স্টাডি। স্পিরিচুয়াল হেল্পের জন্য এই কেসটা আমার সামনে আসে। আমি আপনাদের অনেকবার বলেছি, কিউরিওফাইটের যে সকল কেস স্টাডি রয়েছে বা যে সকল ঘটনা রয়েছে যেগুলো হয়তো আপলোড করা হয়নি, সেই ঘটনাগুলো শুনলে এমন একটা জায়গাতে, এমন একটা পজিশনে আপনারা পৌঁছে যাবেন বা পড়ে যাবেন, যেটা হয়তো আপনাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অনেকটা ডিফিকাল্টি দেবে। তাই জন্য এগুলো কখনোই কিউরিওফাইটে আপলোড করা হয় না। বাট আজকে এই ঘটনাটি আপলোড আমি এই কারণে করছি যাতে আপনারা সতর্ক থাকতে পারেন, এবং হ্যাঁ, কত কিছু যে পৃথিবীতে হয় সেটা জানতে এবং বুঝতে পারেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন, অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড কিউরিওফাইটে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে একটা কথা বলি, আপনারা যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তন্ত্র রিলেটেড বিষয়ে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি, 6290675195। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে যোগাযোগ করতে পারেন, এবং এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো মুন, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার যে ঘটনাটা যেটা আজকে তুমি শেয়ার করতে চলেছো, সেটা ঘটনা থেকেও বড় কথা একটা কেস স্টাডি হিসেবে কনসিডার করা যেতে পারে। আমি সবার আগে তোমার থেকে জানতে চাই, তুমি আমার সাথে যোগাযোগ কেন করেছিলে? আমি অ্যাকচুয়ালি তোমার সাথে যোগাযোগ করেছিলাম স্পিরিচুয়ালি হেল্প নেওয়ার জন্য, এবং এর কারণে কিন্তু আমার বাবাও মারা যায়, সেটা পরে তোমাকে আমি বলবো। আচ্ছা আচ্ছা, মেনলি তুমি চাকদাতে থাকো, হ্যাঁ, যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের একজন মানুষ তুমি, ঠিক আছে। বাট সেই প্রত্যেকটা জায়গাতে ডিটোরিয়েশন আসতে থাকে, ডিটোরিয়েট করতে থাকে, অ্যান্ড ঘটনাটা খুবই সাংঘাতিক একটা বিষয় নিয়ে। আমি চাই যে তুমি একদম শুরু থেকে শুরু করো, কি হয়েছিল মন? তো ঘটনাটা শুরু হওয়ার আগে একটা কথা আমি বলছি যে আমার বাবা কিন্তু ব্রন অ্যান্ড ব্রট আপ হচ্ছে ঝাড়খণ্ডে।
হুম। বাবা যখন বাবার 25 বছর বয়স তখন বাবা কিন্তু এই চাকদাতে চলে আসে। আচ্ছা। তো আমাদের হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, আমি, আমার বাবা, আমার মা আর আমার ঠাম্মি, আমাদের 4 জনের একটা পরিবার। হুম হুম। তো 2015 সালে আমার ঠাম্মি মারা যায়। আমার ঠাম্মির নানান অসুস্থতার কারণে মারা যায়। তো মারা যাওয়ার পরে যে ধরনের রিচুয়ালস গুলো করা হয় সেগুলো মোটামুটি আমরা সবটা কমপ্লিট করি। আর তারপরে ঠিক যেরকম নর্মাল ফ্যামিলিতে দিন কাটে সেরকম আমাদেরও কাটতে শুরু করে। এর মধ্যে আমার বাবা যেহেতু আগে বিজনেস করতো এবং তখন আমার বাবা আরেকটা নতুন বিজনেস স্টার্ট করে। হুম হুম। তো ওই নতুন বিজনেসটাও সেই সময় খুব ভালোই চলতে থাকে। এর ঠিক 1 থেকে 1.5 মাস পরে আস্তে আস্তে আমরা একটা জিনিস বাবার মধ্যে লক্ষ্য করি যে দোকানে যাচ্ছে, 1 থেকে 1.5 ঘন্টা মতো দোকানে বসছে, তারপর দোকানটাকে বন্ধ করে চলে আসছে। এবার আমরা জিজ্ঞেস করছি, বাবা কি হয়েছে, তুমি চলে আসছো কেন? হুম হুম। তো তখন বলছে যে আমার ভালো লাগছে না, আমি পরে যাব। আর আরেকটা কথা খুব বলতো যে আমার কোমরের থেকে পায়ের দিক পর্যন্ত পুরোটা না ব্যথা ব্যথা করছে, মানে অসাড় হয়ে আসছে। আচ্ছা। তো আমরা ভাবতাম যে ঠাম্মি জাস্ট মারা গেছে, তো একটা শোক তো থেকেই যায়, মা হারিয়ে গেছে। হুম তো সেই শোকের জন্য হয়তো বাবা একটু নিজেকে টাইম দিচ্ছে। তো সেজন্য আমরা কেউ সেরকম কিছু ওটার দিকে ধ্যানই দিইনি আর কি। হুম হুম। তো আমরা নিজেদের কাজে ব্যস্ত। আমিও তখন জাস্ট 11-এ উঠেছি, আমারও তখন একটা পড়াশোনার চাপ ছিল। হুম তো এবার যে যার কাজের মধ্যে ব্যস্ত। এর মধ্যে হঠাৎ করে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে একদিন আমি অনুভব করি আমার কোমরের থেকে জাস্ট 1 ইঞ্চি ওপরের দিকে একটা অসম্ভব ব্যথা, যেটা কোনো রকম ভাবেই কমছে না। ওষুধ খাচ্ছি তাতেও কমছে না, কোনো রকম ব্যথার যে জিনিসগুলো লাগানো হয় সেটা লাগানোর পরেও কমছে না। তো আমার একটাই কথা মনে হয়েছে যে আমি ভীষণ স্ট্রেস নিয়ে ফেলছি, পড়াশোনার একটা চাপ রয়েছে, আমি তার সঙ্গে সঙ্গে নাচ করতাম সেটার একটা চাপ রয়েছে, ওটাও আমি কাউকে বলিনি। বাট যখন কন্টিনিউ দেখছি যে 6-7 দিন এরকম হয়েই যাচ্ছে, একটা সময় তো ব্যথাটা কমবে, কখনোই ব্যথা কমছে না। মানে মারাত্মক লেভেলের, মানে যদি আমার ঘুমাই তাহলে হয়তো 5-6 ঘন্টা কোনো ব্যথা বুঝতে পারছি না, বাট তারপরে আবার শুরু হচ্ছে। হুম হুম। এবার এটা আমি আমার মাকে বলি যে মা এরকম এরকম ব্যাপার হচ্ছে। তো তখন মা আমার দিদার সাথে আলোচনা করে, মানে আমার মায়ের সাথে আলোচনা করে যে এরকম এরকম হচ্ছে। তো দিদা বলে যে বেশ কয়েকদিন আগে একজন বাড়িতে মারা গেছে, কোনো একটা হাওয়া বাতাস লাগতে পারে, তুই দুজনকে না একটু দেখিয়ে নে, যখন ওষুধে কাজ হচ্ছে না তাহলে একটু দেখিয়ে নে, যদি একটু ঝেড়ে টেড়ে দেয়। তো আমার মা আমার সাথে সাথে বাবাকেও নিয়ে গেল যে তুমিও একটু নিজেকে ঝাড়িয়ে নিয়ে আসো। তো আমরা যথারীতি মায়ের কথা শুনে আমার মা নিয়ে যান একজন কবিরাজের কাছে, যিনি একটু জল পড়া টল পড়া যেগুলো দেয় আর কি, সচরাচর আমরা দেখতে পাই। তো আমরা যাওয়ার পর উনি আমাদেরকে জিজ্ঞেস করে যে কি কি হয়েছে। তো সবটা ঘটনা বলার পরে উনি যেরকম ভাবে নিজেদের আসনে বসেন এবং নানান রকম জিনিস দেখেন, দেখে হঠাৎ করে আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে বলছে, তোমাদের সাধারণ কোনো হাওয়া বাতাস লাগেনি, তোমাদেরকে বান মারা হয়েছে। এই কথাটা যখন বলেছে, মানে আমি এর আগে কোনোদিন এই ধরনের কথা শুনিনি, স্বাভাবিক ব্যাপার, আমার শোনার কথাও নয়, এবং আমার বাবাও সেটা জানে না যে জিনিসটাই বা কি। তখন বলল যে এত কথা শুনে তো লাভ নেই, আগে তোমাদেরকে এটাকে কাটাতে হবে, না হলে কিন্তু তোমাদের জীবন সংশয় হতে পারে। তো বাবাকে একটা অন্যরকম পদ্ধতিতে স্নান করানো হয়, নানান রকমের জিনিস দিয়ে, জল দিয়ে স্নান করিয়ে বাবাকে ওটা কাটানো হয়। আর আমার সময় যখন ওটাকে কাটানো হয় সেটা একটু অন্যরকম পদ্ধতিতে। আমার নাভির ওপরে একটা মোমবাতির মতন জিনিস রেখে সেটাকে উনি জ্বালিয়ে দেন। এবার সেটা মোমবাতি জ্বালিয়েছিল না কর্পূর জ্বালিয়েছিল দাদা আমি জানি না। এবার তার ওপরে জ্বালানোর সঙ্গে সঙ্গে একটা মোটা কাঁচ, মানে কাঁসার যে গ্লাস হয়, একদম চাপ দিয়ে মনে হলো কিছু একটা জিনিস তুলে ফেললো। আর আমি এটা অনুভব করলাম যেন ওই নাভির ভেতর থেকে কিছু একটা মোচড় দিয়ে বাইরে চলে আসলো। আচ্ছা। ওই যে ওই জিনিসটা উনি টেনে বের করলো, তারপর থেকে ওই যে ব্যথাটা একদম বন্ধ, কোনো রকম কিছু বুঝতেই পারছি না। তো তারপর বললো যে এরপর 2-3 দিন একটু সময় লাগবে, যেহেতু তোমরা একটু অসুস্থ আছো। তো আমাদের একটু ফিল হচ্ছিল যে খুব দুর্বল লাগছিল।
তো 2-3 দিন একটু কাটতে সময় লাগে, তারপর আবার ঠিক নর্মাল যেরকম আমরা ফ্যামিলিতে আগে ছিলাম ওরকম খুব নর্মাল আমরা আবার জীবনযাপন করছি। আমি স্কুলে যাচ্ছি, বাবা আবার নতুন করে যেরকম দোকানে যেত, একদম মানে মনে ফুর্তি নিয়ে সব কাজ করছি। এবার ঘটলো আমাদের জীবনে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা। আমাদের বাড়িতে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। এবার এই বাড়ির কথা বলতে গেলে আগে তোমাকে জানতে হবে আমার বাড়িটা কেমন। আমি একদম রাস্তার পাশেই, আমাদের 3 তলা বাড়ি, মানে খুব সুন্দর একটা পজিশনে কিন্তু আমাদের বাড়িটা। আর এই বাড়িটা হচ্ছে আমরা নিজেরা বানাইনি, আমরা একজনের কাছ থেকে কিনেছিলাম, তখন অবশ্য আমি অনেকটাই ছোট। তো বাড়িটা 3 তলা বাড়ি, বাড়ির নিচের দিকটা মানে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে ওখানে হচ্ছে মানে 3টে দোকানের সুন্দর পজিশন, আর একটা স্টোর রুম আছে, আর বাথরুম আছে। বাথরুমটা কিন্তু বেশ বড়। তারপর সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমাদের ড্রয়িং রুম, বাঁ দিকটাতে 2খানা ঘর আছে, একটাতে আমার মা বাবা থাকে আর একটাতে আমি, আর ডান দিকটাতে কিচেন, আর কিচেনের পাশে আর একটা রুম। আর এই কিচেন দিয়েই হচ্ছে আমাদের সেকেন্ড যে বাথরুমটা, দোতলার বাথরুমটা যেতে হয় একদম কিচেনের ভেতর দিয়ে। আর 3 তলাতেও একটা হল ঘর আছে, ঠাকুর ঘর, এবং তার সাথে আর একটা ঘর, এবং সেখানেও বাথরুম আছে। মানে আমাদের বাড়িতে মোট 3টে বাথরুম আছে। তো এই হচ্ছে আমার বাড়ির বর্ণনা। হ্যাঁ, এবার হচ্ছে একদিন আমি স্কুল থেকে বাড়ি এসেছি, ওই স্কুল ছুটি হতো 4টের সময়, বাড়ি ঢুকতে ঢুকতে আমার ওই 4:15 থেকে 20। এবার ক্লাস 11-এ আমি পড়ছি, তার মানে তোমাকে বুঝতে হবে পড়াশোনার চাপটা খুব লেভেলের আছে। আর আমার মনে আছে সেই সময় আগস্ট মাস ছিল, ভালোই গরমও ছিল। তো আমি যথারীতি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে মানে এতটাই ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়েছি আমার বিছানাতে। আর আমার মা আর বাবা পাশের রুমটাতে, একদম পাশাপাশি রুম। তো আমার জাস্ট চোখটা লেগে এসেছে, হঠাৎ করে আমি একটা ফিল করতে পারি যে কেউ আমার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে রয়েছে, এবং যেন মনে হচ্ছে তার 2টো হাত আমার গলাটা টিপতে আসছে। হ্যাঁ, গলা টিপতে আসছে। আমি চোখটা খুলেছি, কিন্তু আমি যে কিছু মানে মা বলে চিৎকার করব বা কিছু করব না, আমি আমার হাত দুটোকে নাড়াতে পারছি না, আমি কোনো কিছু বলতে পারছি। এবং দুপুরবেলা টাইম, আমি তোমাকে বললাম 4:15 আমি বাড়িতে জাস্ট এসে খেয়েছি, কতটুকু টাইম হবে, শুতে শুতে হয়তো ওই 4:35 হবে, এরকম টাইমে আমি শুয়েছি। তো জাস্ট কয়েক সেকেন্ড মানে আমি স্তব্ধ, মানে আমি কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ পর মানে ওই কয়েক সেকেন্ড পর আমি জাস্ট মা বলে চিৎকার করে আমার মায়ের ঘরে চলে গেছি, একদম পাশেই মার ঘর। মা বলছে কি হয়েছে? এবার তখন না আমি আর কিছু বলতে পারছি না, যে কি বলবো, যে এরকম আমি দেখেছি যে কেউ আমাকে গলা টিপতে আসছে। এটা বললে পরে তো মানে সেই মা বলবে তুই স্বপ্ন দেখেছিস। এবার আমার এটা মনে হচ্ছে যে না, আমি স্বপ্ন দেখিনি, কিছু তো ছিল, কারণ স্বপ্ন এত তাড়াতাড়ি মানুষে দেখে না, ঘুমটা গাঢ় হবে, তারপর তো আমি আস্তে আস্তে স্বপ্নটা দেখবো, আর স্বপ্নে এইভাবেই বা ফিল করবো কেন? তো যাই হোক, মা বললো ঠিক আছে তুই আমার কাছে এসে শো। তো আমি মার কাছে শুলাম দুপুর বেলায়। তারপর বিকেল বেলাতে যেরকম উঠি, যা যা সাধারণ মানুষের কাজ থাকে তাই আমরা করলাম। এবার ওই আমি একটু রাত জেগে পড়াশোনা করতাম, ওই 2টো, 2:30, 3টে, এটা তো নর্মাল। তো সেই দিন দুপুর বেলাতে ঠিকঠাক ঘুম হয়নি বলে আমি বললাম যে না, আজকে আর বেশিক্ষণ পড়বো না। ওই 12:30 মতো পড়ে আমি আমার ব্যাগের মধ্যে বইটই রেখে আমি বাথরুমে গেছি, যে বাথরুম থেকে এসে আমি শুয়ে পড়বো। তো মা বাবা অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমাদের যে ড্রয়িং রুমটা সেখান দিয়েই তো আমাদের বাথরুমে যেতে হচ্ছে রান্নাঘর দিয়ে। তো রান্নাঘরে ওই একটা ছোট্ট ডিম লাইট মতো জ্বলতো তখন, আর হচ্ছে আমাদের ঘরে ওই ড্রয়িং রুমটাতে ওখানেও একটা লাইট বাল্ব জ্বালানো রয়েছে। তো আমি যথারীতি গেছি, বাথরুমটা করার পরে আমি একটুখানি জল টল খেয়ে আমার ঘরে এসেছি। আর আমার ঘরে হচ্ছে তখন আমি এসি চালিয়েছিলাম, গরম ছিল বলে। ঘরটা কেমন, যেহেতু বলেছি তোমাকে একদমই রাস্তার পাশে, তো আমার পক্ষে কিছুতেই সম্ভব না যে ওই কাচের জানলাতে আমি পর্দা না দিয়ে শোবো, আমাকে পর্দা দিতেই হবে।
আর আমি হচ্ছে ওই লাইট জ্বালিয়ে ঘুমাতে পারি না, তো আমার দরজাটা বন্ধ করে দেওয়ার পরে আমার পুরো ঘরটা অন্ধকার, মানে একদম ঘুটঘুটে অন্ধকার যেটাকে বলে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আমি রীতিমতো, আমার কাছে একটা ছোট টর্চ ছিল, টর্চটা জ্বালিয়ে আমি খাটে উঠে পড়েছি। আর খাটে মশারি টানানো ছিল না, আমি নর্মালি খাটে উঠে আমি জাস্ট শুয়ে পড়েছি। এবার আমি শুয়ে পড়ার পরে আমি এইটুকুনি অনুভূতি আমি পেয়েছি যে আর একজন যদি কেউ খাটে ওঠে একটা মোচড় করে আওয়াজ হবে, দিয়ে পাশে যদি কেউ শুয়ে পড়ে তার একটা যে যে ইটা, মানে কি বলবো তোমাকে, যে ওই জিনিসটা আমি ফিল করতে পারছি, হ্যাঁ, যে কেউ পাশে শুয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবার আর ওই যে নিঃশ্বাসটা, পাশে ধরো আমি উল্টো পাশে শুয়েছি, আমার পাশে যদি সে আমার দিকে মুখ করে শয়, তার নিঃশ্বাসটা তো আমার পিঠে পড়বে, আমার ঘাড়ের দিকটাতে পড়বে, আমি সেটা ফিল করেছি। এবার যখন আমি এটা ফিল করেছি, আমার সত্যি বলছি দাদা, আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। একে তো এসি চলছে, তাতে ওই জিনিসটা পুরো গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি যে ওখান থেকে উঠবো, উঠে তো আমাকে দরজা খুলে মার কাছে যেতে হবে, আর আমি এখান থেকে ডাক দিলেও আমার মা শুনতে পারবে না, কারণ দুদরের দরজা বন্ধ থাকলে শোনা যায় না, মার ঘরের দরজা বন্ধ, আমার ঘরের দরজা বন্ধ। আমি আস্তে করে পা দিয়ে কাঁথাটা নিলাম, নিয়ে নিজেকে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এবার কখন ঘুমিয়ে পড়েছে আমি জানি না। তো তারপরের দিন আমি আর কাউকে বলিনি কিছু, যে এরম কিছু হচ্ছে। তো পরের দিন আমি স্কুলে চলে যাই, আমি বাড়ি আসি, তারপরের দিন আর কোনো রকম কিছু ঘটনা ঘটেনি আমার সাথে। পরের দিনকে, মানে যেদিনকে এই ঘটনাটা আমার সাথে ঘটে, তার পরের দিনকে গিয়ে আমার মা আমাকে বলে যে একটা কথা বলবো, আমার এখানে এসে বস, সকালবেলার দিকে, ওই যেরকম চা বিস্কুট খায় সবাই তখন। তা আমি বলছি হ্যাঁ মা বলো। বলছে কালকে রাত্রে রাস্তা দিয়ে তুই কাউকে যেতে দেখেছিস, মানে কোনো মানুষের আওয়াজ টাওয়াজ শুনেছিস, কারো যাচ্ছিল কেউ? আমি বলছি না তো, কেউ তো যাচ্ছিল না। বলছে না, আমি রাত্রেবেলাতে ঠিক ওই 3টে সাড়ে 3টের দিকে বাথরুমে উঠেছিলাম, তখন না শুনতে পাচ্ছিলাম অনেকজন লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে আমাদের বাড়ির পাশে ওই মেলা টেলা হলে না, রাত্রেবেলায় লোকজন যাতায়াত করে, তো তারা কথা বলতে বলতে যায়, তাদের পায়ের শব্দ সব শোনা যায় আর কি, দেখাও যায় বাইরের বারান্দায় গেলে। তো আমার মা ওই আওয়াজটা শুনে না বারান্দায় গেছে, যে কারা যাচ্ছে একটু দেখি, আশেপাশের লোক হলে মা দেখবে। মা বারান্দায় গিয়ে দেখে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়াল পর্যন্ত নেই। তো মা বলছে আমি বাথরুম থেকে আসতে আসতে মানুষগুলো এতটা দূর পার হয়ে গেল। তা মা বলছে ঠিক আছে। ঘরে এসেছে, যখন ওই ড্রয়িং রুমটায় দাঁড়িয়ে রয়েছে, তখনও মা শুনতে পাচ্ছে যে না আবার ওই লোকজনগুলোর আওয়াজ। তখন মায়ের একটু গা ভারী হয়ে এসছে, মা আর ওখানে দাঁড়ায়নি, জাস্ট ঘরে এসে শুয়ে পড়েছে। আমি বললাম দেখো, তোমার মানে ঠাম্মি মারা গেছে, এবার ঠাম্মির একটা প্রভাব তো আমাদের মধ্যে আছে, কারণ তাকে আমরা হারিয়েছি, তাকে এতটা ভালোবাসি, ওই জন্য আমাদের এরম কিছু কিছু মনে হচ্ছে, ওরম কোনো ব্যাপার না। আমি কিন্তু বলিনি যে আমার সাথে এটা ঘটেছে, মানে আমি ভুলে গেছি আমার সাথে এটা ঘটেছে। তো আমি বললাম দাদা যে আমি নাচ করতাম, তো আমার মা আমাকে, মানে এগুলো ঘটেছে কি বলতো 2 দিন 3 দিন 1 দিন এরকম পর পর ঘটছে ঘটনা। তো তার 2 থেকে 3 দিন পরে আমার নাচের ক্লাস ছিল, তো মা বললো আমি মার সাথে গেছি। আর আমার কাছে তখন কোনো ফোন ছিল না, আমার মাই ফোন ইউজ করতো। তো আমরা গাড়ি করে গেছি, আমাদের পার্সোনাল কার ছিল। তো এবার নাচ যখন আমি করছি, সেখানে আওয়াজ হচ্ছে নানান রকমের, আর মা আরো যারা ফ্যামিলি মানে লোকজন গেছিল ওখানে, তারা গেছিল, সেই সব মায়েদের সাথে কথা বলছে। তো বাবা মাকে ওই ধরো 2-3 বার ফোন করেছে, মা ফোনটা ধরেনি। তো তারপর যখন মা ফোন ধরেনি, তখন যে ড্রাইভার আমাদের নিয়ে গেছিল তাকে ফোন করেছে, তারও ফোনটা কোনো রকম ভাবে গাড়িতে ছিল, সেও ফোনটা ধরেনি। তো 2-3 বার মাকে ফোন করার পরে বাবা আর ফোন করেনি। তো তারপরে 10 থেকে 15 মিনিট পরে আমার মায়ের ফোনে 25টা মিস কল এসছে, সেটা মা পরে গিয়ে দেখেছে। কিন্তু তখন মা, হ্যাঁ 25টা মিস কল, বাবারই ফোন, কিন্তু মা ধরতে পারেনি, যেহেতু অন্য গার্জেনদের সাথে কথা বলছিল, আমার নাচ যেটা দেখাচ্ছে সেটা মাকেও দেখতে হতো, তো ওই সব মিলিয়ে দেখতে পারিনি। এবার যখন গাড়িতে উঠেছে তখন দেখে 25টা মিস কল বাবার। এবার তখন বাবাকে ব্যাক করেছে, কিন্তু বাবা ফোন ধরেনি। তো আমরা টেনশনে পড়ে গেছি যে 25টা কল করেছে, তার আগে 2-3টে কল করেছে, কি হলো, একা রয়েছে মানুষটা। তো সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় কোনো জায়গায় দাঁড়াইনি, বাড়িতে চলে এসেছি। আর আমাদের তোমাকে বলেছিলাম যে নিচে দোকান আছে, তো বাবা ওখানেই ব্যবসা করতো, তো
তো বাবা ভেতর দিয়ে চলে গেছে ওপরে, আর আমরা তালা দিয়ে বেরিয়েছিলাম। তো আমরা তালা খুলে বাড়ি ঢুকবো। তো আমরা যথারীতি তালা খুলে উপরে গিয়ে দেখছি আমার বাবা ওই ডান দিকের যে ঘরটা ছিল, মানে রান্নাঘরের পাশের ঘরটা, ওখানে চুপটি করে বসে রয়েছে। মানে মানুষ একদম, মানে কি বলবো, ভয় পেলে বা ঠান্ডা, মানুষের খুব ঠান্ডা লাগলে মানুষ একটু কুচুমুচু হয়ে বসে থাকে না, ঠিক ওরকম হয়ে বসে আছে। তো আমি দেখে দৌড়ে বাবার কাছে গেছি, বাবা কি হয়েছে, তুমি এরকম করে বসে আছো কেন? তখন বলছে এতক্ষণ ধরে তোদেরকে ফোন করছি, তোরা ফোনটা কেন ধরলি না? এবার মা বলছে যে এরকম এরকম ব্যাপার হয়েছে। বলছে আরেকটু দেরি করে আসলে আমি কিন্তু মরে যেতাম। মা বলছে এরকম কথা কেন বলছো? তখন আমার বাবা বলছে কি তুমি কি জানো আজকে কি হয়েছে ঘরের মধ্যে? তা মা বলছে কি হবে? তখন বলছে কি আমি তো দুপুরবেলায় এসেছি 4টের দিকে, এসে আমি খাওয়া দাওয়া করে আমার ঘরের মধ্যে আমি শুয়ে পড়েছি। ওকে। তা বলছে হ্যাঁ তো শুয়ে পড়েছো তো কি হয়েছে? বলছে শুয়ে পড়ার পরে আমি শুনতে পাচ্ছি মাঝের ঘরে অনেকগুলো লোক কীর্তন করছে। মা বলছে কি বলছো? হ্যাঁ কীর্তন করছে, মানে কীর্তনে যে খোল করতাল বা যে যে আওয়াজগুলো হয় করছে। আর আমরা কি বলবো কীর্তনের সময়? হরি বল বলবো তো, হরি বল হরি বল। কিন্তু তারা কীর্তনের সময় কি বলছে জানো? বলো হরি, হরি বল, এই কথা বলছে। বলছে কি বলছো তুমি? বলছে কি হ্যাঁ আমি এইটা শুনেছি। এবং আমি ভাবছি বাইরে রাস্তা দিয়ে কোনো লোকজন মরা যেরকম নিয়ে যায় সেরকম অনেকে গান বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে, শেষ অন্তিম যাত্রা খোলকত্তাল বাজাতে নিয়ে যাচ্ছে, আমি তাই শুনেছি। কিন্তু আমি মাঝের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, আমি মাঝের ঘরে এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে 4-5টা কোনো জিনিস আমার চারিদিক থেকে ঘোরাফেরা করছে, চারদিক থেকে ঘোরাফেরা করছে। আমি ওই উত্তর পাশের ঘরে আমি দৌড়ে চলে এসেছি। আমি জানি আমার মা এই ঘরে ছিল, এতদিন ধরে আমার মা এই ঘরে থাকতো, আমি ওই জন্য মায়ের আশ্রয় নিতে এখানে চলে এসেছি। মানে আমার ঠাম্মি ওই ঘরে মারা যায়, ওই ঘরেই আমার ঠাম্মি থাকতো এবং ওই ঘরেই ঠাম্মি মারা যায় আর কি। তো আমার বাবা বলছে আমি ওই ঘরে ওই খাটের উপরে কুচুমুচু হয়ে বসে আছি, আর আমি শুনতে পাচ্ছি যে ওরকম কীর্তন হচ্ছে। তোমরা ঢুকলে সব বন্ধ। আমি জল পর্যন্ত খেতে পারিনি, যে খেয়ে দিয়ে উঠে শুয়েছি যে পরে জল খাবো, আমি জল পর্যন্ত খেতে পারিনি। তখন আমার মা বলছে কি এরকম কি হলো তোমার, তুমি একটু রেস্ট নাও। বলছি কি আমার রেস্টের দরকার নেই, আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, এটা ঠিক না। তখন আমার মা বলছে কি তাহলে একটা কথা বলি, আমার সাথেও না এরকম এরকম হয়েছে। এবার তখন আমি বলছি বাবা তাহলে আমিও একটা কথা বলি, আমার সাথেও না এরকম কিছু ঘটনা ঘটেছে। তখন আমিও বললাম কি ঘটনা ঘটেছে। মানে নিজেদের এক্সপিরিয়েন্স গুলো নিজেদের সাথে শেয়ার করলে পুরো। হ্যাঁ, এবার এই ঘটনাগুলোর মধ্যেই কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছিল। যেমন হচ্ছে আমি একটু ওই তিরিং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামতাম, ছোট ছিলাম তো, তিরিং বিড়িং করে যেরকম বাচ্চারা লাফায় সেরকম নামতাম। কিন্তু আমি যদি তিরিং বিড়িং করে লাফাতে লাফাতেই নামি, তাহলে তুমি ধপাস করে পড়বো, আমি তো মুখ থুবড়ে পড়বো না দাদা। আমি মানে দুদিন পড়বে, পেছনটা আগে পড়বে। হ্যাঁ, বা যদি পেছন থেকে কেউ ঠেলা মারে না 2 হাত দিয়ে, তাহলে আমি পুরো মুখ থুবড়ে পড়বো, পুরো মুখের ওপরে পড়বো না। তো আমি ওরকম করে একদিনকে পড়তে পড়তে বেঁচেছি। মানে আমি পাশে যে রেলিংটা ছিল সেটাকে জাস্ট ধরেছি, আর আমি করেছো যে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে। এক্স্যাক্টলি আমি পুরো বুঝতে পেরেছি, এবং আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমি রেলিং ধরেছি। মানে আমি কি করে মানে লাফাতে লাফাতে যাচ্ছিলাম তো, আর আমার রেলিংটা মানে ছাড়ছি যেরকম বাচ্চারা করে আর কি। আমি মানে স্টে হয়ে দাঁড়াতে পারিনি, আমার বা পা যেটা ছিল ওটা মুচকে যায়। আমার যখন এই কথাটা বাবাকে বলছে আমার কিন্তু পা মচকানো, ক্রেপ ব্যান্ডেজ বা আমার পায়ে বাঁধা, অথচ আমার মা কিন্তু আমাকে নাচের ক্লাসে নিয়ে গেছে। মানে এরকম স্ট্রিক্ট বাবা মা আমার। হ্যাঁ মানে এরা মানে আমার মা বাবা কিরকম বলতো, মানে নিজেদের যে কাজটা সেটা তুমি অসুস্থ হয়েছো ঠিক আছে তুমি গিয়ে বসে দেখো, মানে নিজেদের কাজটা খুব খুব ভালো করে করতে পারে আর কি। সেই জন্য এই ধরনের বিষয়গুলো না বাবা মাকে আমি বলতে সাহস পাইনি। মানে প্রথম দিন যদি আমি বলে দিতাম তাহলে হয়তো এতটা দূর করাতো না জিনিসটা। তো এর মাঝখানে মাঝখানে 2-3টে জিনিস যেগুলো হচ্ছে যে ছোটখাটো, তখন আমরা না অতটা খেয়াল করিনি। আমাদের বাড়িতে অনেক ইলেকট্রনিক্স এর জিনিস আছে। হঠাৎ করে মা একদিন ভাত রান্না করতে করতে দেখে ইন্ডাকশনটা খারাপ হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা 4-5 বছরের পুরনো, খারাপ হতেই পারে এটাই ভেবেছিলাম।
আর একদিন হলো, এই ঠিক 10-15 দিন কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে। এই 10-15 দিনের মধ্যেই আমাদের বাড়িতে তারের একটা কানেকশন, মানে তোমাকে বলেছিলাম পুরোনো বাড়ি, কিনেছিলাম আর একজনের কাছ থেকে, তো ওয়ারিং গুলো অনেক পুরোনো হয়ে গেছে, আগুন ধরে যায়। তো যাই হোক, ওই কার্বন ডাই অক্সাইডের যে স্প্রে ছিল ওটা দিয়ে আর কি স্প্রে ট্রে করে বন্ধ করা হয়। তো এরকম ছোটখাটো ঘটনা ঘটে। এবং এই যে আমি তোমাকে বললাম না যে সিঁড়ি দিয়ে আমি পড়ে যাচ্ছিলাম এবং আমার পা মচকে যায়, আমার মায়েরও 2-3 দিন হয়েছে এরকম। মানে আমার মা তো আর আমার মতো লাফিয়ে লাফিয়ে নামবে না, সে তো নর্মাল ভাবেই নামবে। সেও বলছে যে আমারও মনে হয়েছে ওই আমি নিচে নামছি আর কোনো মানুষ ওপরে উঠলে ওই হাতে হাতে ধাক্কা লাগে না, ঠিক ওরকম একটা ধাক্কা লেগেছে। বাট আমার মা নিজেকে সামলে নিয়েছে আর কি। এরকম 2-3 দিন হয়েছে। তখন আমার বাবা বলছে কি না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ওকে। তো এবার কিছু হয়েছে, কি হয়েছে, এটা তো আর কোনো রোগ না যে আমরা ডাক্তার দেখাবো। তখন বললো যে কিছু তো একটা করতে হবে, কারণ এভাবে তো চলে না। আমার মনে হচ্ছে কিছু হয়েছে, কারণ আর আমার বাবা না কোনোদিন এরকম ধরনের জিনিস বিশ্বাস করতো না, মানে একটু নাস্তিক টাইপের ছিল। তো তার সাথে এরকম ঘটনা ঘটেছে মানে তখন টনকটা নড়েছে যে কিছু তো হয়েছে। তো যাই হোক, তখন বাবার একটা বন্ধুর কাছ থেকে একজন বেশ তান্ত্রিকের খোঁজ পান। তো আমি বললাম না, আমরা আগে একজনের কাছে গেছিলাম, তার কাছে কিন্তু আর তার কথা মাথাতেই আসেনি আমাদের। তো নতুন একজনের কাছে যাওয়া হয়। তো যাওয়ার পরে সমস্ত ঘটনা যখন খুলে বলা হয়, সে বলছে যে এভাবে তো হবে না, যেহেতু ঘটনাটা বাড়ির মধ্যে ঘটছে, বাড়ির বাইরে কি ঘটছে তোমাদের? তো আমরা বললাম না, বাড়ির বাইরে তো কোনো প্রবলেমই নেই, ইভেন যখন বাড়ির বাইরে আছি ভালো লাগছে কিন্তু থাকতে, বাড়ির ভেতরে ঢুকলে না ভাল লাগছে না, ধর তারিখে বাড়িতে কেন এলাম, এরকম একটা ব্যাপার। আর আমি নাচ করতাম, নাচের প্রোগ্রাম করতাম। তো অবভিয়াসলি আমি যদি রাত্রিবেলায় বাড়ি আসি, আমার তো ওটাই ভালো লাগবে না যে বাড়ি আসলাম একটু স্বস্তির নিঃশ্বাস পাই। কিন্তু আমার যেন মনে হতো যে ধর বাড়িতে আসলাম ভালোই লাগছে না, এখন তো ঘুমাতে হবে, সেই কালকে স্কুল, মানে এরকম একটা ভাব, মানে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না কারোর। এসব যখন বলা হলো, সে বললো যে না, বাড়িতে গিয়ে দেখতে হবে, ঘটনা বাড়িতেই হচ্ছে। তো উনি আমাদেরকে বলে যে তোমরা বাড়িতে যাও। এবার আমার বাবা বলছে না, আমি ওভাবে তো বাড়িতে যাব না, কারণ আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, কালকে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আপনি আমাদের সঙ্গে আজকেই চলেন, আর না হলে এমন কিছু আমাদেরকে কিছু দেন যাতে এরকমটা আর না হয়। তা বলছে দেখুন, কিছু না জেনে শুনে তো আমি কিছু রেমেডি করতে পারবো না, আমাকে তো জানতে হবে। বাড়ির বাস্তু চেক করতে হবে আগে। হ্যাঁ, আমি যদি নাই জানি আমি কি করব? নাও তো হতে পারে, আপনার মনেরও ভুল হতে পারে। তখন উনি বললো যে ঠিক আছে, আজকে এখন তো বাড়িতে যান, আমি আজকে রাত্রেবেলাতে 12টার সময় আপনাদের বাড়িতে যাচ্ছি। তো বাবার ওই বন্ধু যে ছিল, মানে যার রেফারেন্সে আমার বাবা ওনার কাছে যায়, ওই বন্ধুকে বলে যে তাহলে তুই অন্তত আমাদের সঙ্গে থাক। আর আমার মা আমার দিদাকে ফোন করে যে মা তুমি একটুখানি আসো আমাদের বাড়িতে। দিদা বলছে কেন, আমি যাব না, আমার একটু কাজ আছে। মা বলছে না না, তোমার আজকে কোনো কাজ হবে না, তুমি চলে আসো। মানে আমার দিদাও যখন ঠাম্মি মারা যায় তারপরে 2-3 বার এসেছে, ওই ঘটনাগুলো যখন ঘটতে স্টার্ট করেছে তখন আমার দিদা এসেছে। আমার দিদা না কিছু মানে বুঝতে পেরেছিল যে কিছু হচ্ছে, আমার দিদাকে না থাকতে দিচ্ছিল না। আমার দিদা পরে এই ঘটনাগুলো বলে যে আমাকে তো থাকতে দিচ্ছিল না, আমার ভয় লাগছিল, আমার দিদা আসতে চাইছিল না। এবার সেগুলো তখন আমাদের বলেনি। এবার উনি ঠিক 12টার সময় আমাদের বাড়ি আসে, এবং আসার পরে উনি যেরকম এক ধরনের গেরুয়া বস্ত্র পরে, এবং তারপরে হচ্ছে উনার আরো 2-3 জন লোককে উনি নিয়ে এসেছিলেন। তার সাথে উনি একটা সুন্দর আসন তৈরি করেন আমাদের 3 তলায়, কারণ আমাদের কোনো উঠোন নেই, যা করতে হবে 3 তলাতেই করতে হবে। আর একদম বাজারের মধ্যে তো এই ধরনের ক্রিয়া বাইরে করাটাও সম্ভব নয়। 3 তলাতে, হ্যাঁ 3 তলাতে উনি বসেন, বসে সমস্ত করেন, এবং আমাদেরকে বলে আপনারা এখানেই বসেন, নিচে যেতে হবে না। তো বেশ কিছুটা ক্রিয়া করার পরে বলেন যে আপনারা জিন মানে জানেন? আমাদের জিজ্ঞেস করছে। বাবা বলছে সেটা আবার কি জিনিস? বলছে সেটাকে তো চালান করেছে আপনার বাড়িতে। বাবা বলছে কি বলছেন, চালান আবার কি জিনিস? বলছে চালান মানে বোঝেন না, আপনার যে এত মানে কি বলবো, মানে আপনার এত টাকা পয়সা, এত আনন্দে আপনারা আছেন, সেটা হয়তো কারো সহ্য হচ্ছে না, তাই জন্যই সে হয়তো এরকম করেছে। আর এই বাড়িটা ভীষণ সুন্দর,
উনি এই ইন্ডিকেটটা আমাদের বাড়ির দিকটায় পুরোটা দেখেন, মানে উপর দিকে তাকিয়ে বলছে বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর জানেন তো, এইটুকুই বলে। তা বাবা বলছে দেখুন এরকম যখন করেছে তাহলে এখান থেকে তো আমাদেরকে বেরোতে হবে, এভাবে তো থাকতে পারবো না আমরা। তখন বলছে হ্যাঁ নিশ্চয়ই করতে হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, আমি কালকে আসবো। মানে লাকিলি সেদিনটা মঙ্গলবার ছিল, মানে উনি যেদিন আমাদের বাড়িতে আসেন সেদিন সোমবার ছিল, আর তার পরের দিন তো মঙ্গলবার। বলছে কি কাল তো মঙ্গলবার, আমি কাল আসবো, এবং কাল এখানে এক বিরাট যজ্ঞ হবে। তো তারপর উনি বলেন যে কিছু কিছু জিনিস লাগবে। এবার আমাদের পক্ষে সম্ভব ছিল না সেই সময় ওই জিনিসগুলোকে আনা। তখন আমি যে সময়ের কথা বলছি তখন হচ্ছে 2017 সাল। তো বলছি কি আমি তো কোনোদিন এসব জিনিস শুনিনি, আমি তো আনতে পারবো না। তখন উনি দায়িত্ব নেয় যে আমি জিনিসপত্র নিয়ে এসে যজ্ঞ করব। তো উনিও ঠিক তার পরের দিন আসেন এবং আমাদেরকে ঠিক সেই স্নান করান, 7 রকমের জল দিয়ে উনি স্নান করান। তারপর হচ্ছে কালো মুরগি, সেটাকে আমাদের মাথার পেছন দিকে ফেলতে বলে স্নান করার পরে। এইসব করে উনি আমাদেরকে কিছু প্রোটেকশন দেন, সেগুলো আমরা পড়ি। তারপর ঠিক রাত 12টার সময় উনি আমাদের বাড়ি যজ্ঞ করেন। দাদা যজ্ঞটা ঠিক 2 থেকে 3 ঘন্টার ছিল। আমরা ওই 3 তলাতেই বসেছিলাম, আমি, আমার দিদা, ওই বন্ধুটা আমার বাবার বন্ধু, বাবা, মা এবং আমার সাথে আর একটা পিসি ছিল আমাদের। আমরা সবাই মিলে ওখানে রয়েছি উপরে। নিচে আমাদের দোতলাতে যেন মনে হচ্ছে বাসন পড়ছে রান্নাঘরে। আচ্ছা। আর আমাদের হচ্ছে কাঠের দরজা, আর দরজাতে তো এক ধরনের খিল টাইপের লাগানো থাকে না, যাতে দরজাটা খুলে না যায়, স্টপার টাইপের লাগানো থাকে। মনে হচ্ছে খট 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 আওয়াজ হচ্ছে, মানে কেউ মনে হচ্ছে স্টপারটা তুলে দরজাটাকে মানে বন্ধ করার চেষ্টা করছে, এরকম খট 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 আওয়াজ হচ্ছে। তারপরে ঠিক 4টের দিকে সবকিছু বন্ধ, ততক্ষণে যজ্ঞটা প্রায় শেষ। আর যজ্ঞ শেষ, আমাদেরকে নানান রকমের যে ফুল টুল মানে গায়ে দেওয়া সেই সব জিনিসপত্র করার পর আমরা আজান শুনতে পারি। তখন উনি বললো যে এবার আমাদেরকে সব জায়গায় সর্ষে দিতে হবে। তো তারপর সর্ষে টর্ষে দেওয়ার পর বললো এবার থেকে তোমাদের বাড়িতে আর এই ধরনের ঘটনা ঘটবে না, তোমরা মুক্ত, আর কোনো ঘটনা ঘটবে না। তো তারপরে মানে একটু তো বিশ্বাস করতে অসুবিধাই হয়, যেহেতু 10-15 দিন ধরে এরকমটা ফিল করেছি। তো তারপর যাই হোক আমরা দেখলাম যে না ঠিক আছে, আর দিদাকে আমরা যেতে দিইনি, দিদা ছিল। তো তারপরে দিদা ওই কথাগুলো বলে যে আমার তো ভয় লাগতো তোদের বাড়িতে আসতে, কেমন যেন একটা লাগতো, মনে হচ্ছে কেউ যেন বলছে তুই বাড়ি চলে যা, তুই এখানে থাকবি না, তুই কেন এখানে থাকবি, এটা কি তোর বাড়ি, তোর মেয়ের বাড়ি তো তোর বাড়ি না, তুই তোর বাড়ি চলে যা। এই কথাটা না আমি শুনতাম বারবার, কে যেন কানের সামনে এসে এরকম বলতো। আমার না ওই জন্য তোদের বাড়ি আসতে ভয় লাগতো। আমার দিদা এ ধরনের কথা বলছে। তো তারপর একটা বেশ কথা কিছুদিন বলতে কাটে। বোন, সেটা হ্যাঁ বলো। ইনিশিয়ালি যখন আমি তোমার কাছে কেস স্টাডিটা শুনছিলাম, ঠিক আছে, কেন যোগাযোগ করেছো বা স্পিরিচুয়াল হেল্পই বা কেন চাও, আমার না এই জায়গাতে এসে মনে হয়েছে যে ঘটনা তো শেষ হয়ে গেল, তাহলে সব যখন শেষ হয়ে গেল, প্রবলেম যখন সলভ হয়ে গেল, তাহলে কেন যোগাযোগ করেছো? বাট তোমাকে যখন এই ঘটনাটা আমি বললাম না দাদা, যে নেক্সট টাইমের এই যে ঘটনাটা, তখন ওই যে মনে আছে তান্ত্রিকটা কি বলেছিল, তোমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেন ভয়ের যে জায়গাটা এবার সেটা স্টার্ট হচ্ছে, কারণ এরপরই একের পর এক মৃত্যু ঘনিয়ে আসে এবং বিভিন্ন টাইপের জিনিসপত্র তোমরা দেখতে পাও, বুঝতে পারো এবং করতে পারো। তো এবার হচ্ছে অন্যরকম ঘটনা, সেটা হচ্ছে যে শুধুমাত্র আমার বাবাকে কেন্দ্র করে। তো ওই আগের যে ঘটনাটা সেটা তো গেল, তো এবার তো ভাবলাম যে না ঠিক আছে, এবার আর কোনো ব্যাপার নেই, আমরা শান্তিতেই আছি। এবার হঠাৎ করে আমার বাবা যায় অসুস্থ হয়ে, নভেম্বরের দিকে বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। তো বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যে যা কাজগুলো করার দরকার করে। বাবা বাড়ি আসে, এবং বাবা বাড়ি আসার পরে বাবার হঠাৎ করে না একটা মাথায় ভূত চাপে, যে একটা গাড়ি ছিল আমাদের, তোমাকে আমি আগেই বলেছি, ওই গাড়িটাকে না বেচে দেবো, নতুন একটা গাড়ি কিনবো। তা আমার মা বলে যে এখন তুমি জাস্ট হসপিটাল থেকে ফিরলে, এত টাকা খরচা হয়েছে, এখন তো গাড়ি কেনা সম্ভব না। বলছে না না, ওই গাড়িটা বেচে দিই, আর টাকা তো আছেই আমার কাছে, আমি আমার টাকা দিয়ে করবো। বাট আমার বাবা খুব জেদি, মানে নাছোড়বান্দা, করতে হবে মানে করতেই হবে। তো যাই হোক গাড়িটা কিনে আনলো। গাড়িটা কিনে আনার ঠিক 1 থেকে 2 মাস পরে বাবার একবার হার্ট অ্যাটাক হলো। তো বাবাকে আমরা আবার হসপিটালে ভর্তি করি।
তো ওখানে মোটামুটি বাবা 15 দিন থাকার পরে রিলিজ করে দেয়। বাট আমি জানি না ওরা কি ধরনের ট্রিটমেন্ট করেছিল, বাবাকে আমরা একটা দিনও বাড়ি রাখতে পারিনি, মানে যেদিন এসে তার পরের দিনও ইমিডিয়েটলি আবার ভর্তি করতে হয়েছে। তো তখন আমরা অন্য হসপিটালে ভর্তি করি, আমি হসপিটালের নামটা বলছি না, তবে একটা খুব বেশ নামি হসপিটালে ভর্তি করি। তো সেদিন আমাদের ভর্তি করতে করতে বাবাকে ওই রাত ঠিক 9টার সময় আমরা বাবাকে গিয়ে ভর্তি করেছিলাম। তো রাত 9টার সময়ের আগেই খাবার দাবার ওখানে যা দেওয়ার সেগুলো দেওয়া হয়ে গেছে। তখন ওরা আমাদের অথরিটি থেকে বলল যে দেখুন আমাদের তো খাবার দেওয়া হয়ে গেছে, আপনারা যদি কাইন্ডলি একটু খাবারটা ওনার জন্য ম্যানেজ করে নিয়ে আসতে পারেন, নিচে দোকান আছে। তো এবার আমার সাথে আমার এক কাকা গেছিল, তো সে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নিচে থেকে যাচ্ছি, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। তো মাছ ভাত আর হচ্ছে ডাল, এই জিনিসটাই ছিল। তো বাবাকে বললো কি তুমি এখানে বসো, আমি প্লেট, আমার দিদা বলছে যে তুমি এখানে বসো বেডে, আমি তোমাকে প্লেটে করে বেড়ে দিচ্ছি। আমার বাবাকে জাস্ট আমি দেখলাম, দিদার হাত থেকে প্যাকেটটা নিল, মানে পলিথিনের মধ্যে খাবারটা রয়েছে, হ্যাঁ, পলিথিনটা নিল, নিয়ে বললো কি না না প্লেট প্লেট লাগবে না, আমি এইখানেই খেয়ে নিচ্ছি। আমি দেখছি, মানে আমি শুধু নয়, মানে সেখানে যারা যারা ছিল আমরা দেখছি যে ওই ডালটা ভাতের মধ্যে ফেললো পুরো, আর মাছটাকে গোগড়াসে খাচ্ছে, মানে মাছের ভেতর যে কাটা আছে সেটাকে বাছার দরকার নেই, এমনি খাচ্ছে, গপ 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 করে খাচ্ছে। আমার বাবা কিন্তু কোনোদিন মাছ পছন্দ করে না, একমাত্র চিংড়ি মাছ ছাড়া সে কিন্তু কোনো মাছ খায় না। আর লঙ্কাও কিন্তু খায় না, মানে একদমই ঝাল খেতে পারে না, ঝাল খেলেই হচ্ছে হেঁকি ওঠে, ঝাল খেতে পারে না। বুঝতে পেরেছি। সেই মানুষটাকে হঠাৎ করে আমি দেখছি যে সে মানুষটা গোগড়াসে খাবার খাচ্ছে এবং মাছ খাচ্ছে, এই খাচ্ছে। তখন আমরা ভাবলাম যে এতদিন হসপিটালে ছিল, আর হার্টের পেশেন্টদের না একটু কম খেতে দেয়, একদম অল্প পরিমাণে ভাত, অল্প পরিমাণে খুব মেনটেন করে খেতে দেয়। তো এজন্য খিদে পেয়েছে, সেরকম ভাবে বাড়িতে এসেও কিছু খেতে পাচ্ছে না ব্যথার জন্য, যেহেতু বুকের মধ্যে তখনও হালকা হালকা ব্যথা করছে, তো খেলো। তো সেদিনকে আর আমার বাবার বেডটা না যেখানটা পড়েছিল ওখানটা না আলোটা একটু কম ছিল, মানে একটা থামের পাশে বেড পড়েছিল, তো আলোটা সেরকম পড়ছিল না, ওই অন্ধকারের মধ্যে বাবা খাওয়া দাওয়া করলো। তো তারপর যাই হোক বাবাকে বললাম যে আমরা আসছি, আমরা কালকে এসে তোমার সাথে কথা বলবো। আর আমার মা হচ্ছে তোমার ওরকম ভাবে ডক্টরের সাথে কথা বলতে পারতো না, তো আমাকে যেতে হতো বাবার কাছে। তো আমি রোজ ওরকম যেতাম বাবার কাছে, আর আমি খাওয়ার টাইমের একটু আগে যেতাম যাতে বাবা খেয়ে নিত, তারপর বাবার সাথে একটু বসে গল্প টল্প করে আমি চলে আসতাম। তো বেশ আমি 3-4 দিন গেছি, আর আমি 3-4 দিনই দেখেছি আমার বাবা মাছ খাচ্ছে, এবং এক পিস না, বাবা আরো চাইছে আমাকে আর এক পিস মাছ দাও না, আমার মেয়ে তোমাকে টাকা দিয়ে দেবে। তো ওরাও যথারীতি ঠিক আছে মাছ দিচ্ছি, মাছ খাচ্ছে। এবং আমি বলছি বাবা দাঁড়াও, আমি তোমাকে কাঁটাটা বেছে দিই, তুমি খেতে পারবে না। বলছে না না আমি খেতে পারবো। মানে অবাক, মানে কাঁটাগুলোকে চিবিয়ে খেয়ে নিচ্ছে, একটা অসুস্থ মানুষ সে কাঁটা চিবিয়ে খেয়ে নিচ্ছে, ঝাল দেখার দরকার নেই খেয়ে নিচ্ছে। আমি বলছি বাবা এভাবে খেও না, তোমার খিদে পেয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু এভাবে কেন খাচ্ছ? বলছে না না আমার কিছু হয়নি। এবার যাই হোক ওখান থেকে আমার বাবাকে ট্রান্সফার করে দেয় 5-6 দিন পর। তো বাবাকে নিয়ে মা আর এক জায়গায় চলে যায়, সেখানে ফুললি ট্রিটমেন্ট করিয়ে মা বাবাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার ঠিক 2 দিন পর মা আমার সঙ্গে বসে কথা বলতে বলতে বলছে জানিস তো তোর বাবা না একদিনকে রাত্রেবেলায় বলছিল আমাকে, মানে একদম কেঁপে কেঁপে বলছে কি ঝুমা ঝুমা আমাকে না ওষুধ খেতে বারণ করছে, আমাকে মারছে, আমি ওষুধ খাইলে আমাকে মারছে, আমাকে ওষুধ খেতে দিচ্ছে না। আমি বলছি কি বলছো? বলছে হ্যাঁ তোর বাবা এরকম কেঁপে উঠছে, এরকম বলছে কি যে আমাকে ওষুধ খেতে বারণ করছে। আমি বলছি দেখো বাবা তো এত পরিমাণে ওষুধ খায়, আর এতদিন একা ছিল ওই জন্য ওরকম হচ্ছে, ফিলুয়েশন হচ্ছে। তো এইসব বলে তো মাকে আমি শান্ত রাখলাম। এবার থেকে আস্তে আস্তে সত্যি বাবা দেখছি আমার সামনেও সেটাই বলছে। একদিন আমি ওরকম করছি নিজের মতন ঘরের মধ্যে বসে, তখন ওরকম বাবা বলছে কি না 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 আমি আর ওষুধ খাবো না, আমি আর ওষুধ খাবো না। তখন মামি এসে বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে? বলছে কি দেখ না আমাকে মারছে, আমাকে ওষুধ খেতে বারণ করছে, আমি আর ওষুধ খাবোই না, ওষুধগুলো সব ফেলে দে। মানে বুঝতে পারছো একটা হার্ট পেশেন্ট তার কত ওষুধ লাগে, সে যদি বলে যে এতগুলো ওষুধ ফেলে দে, আমি বলছি কি তোমাকে পাগল হয়ে গেছো, এতগুলো ওষুধ আমি ফেলে দেবো, তোমাকে এগুলো না খেলে তোমাকে বাঁচাবো কি করে? মানে ওষুধ আমি সেই কিছুতেই খাওয়াতে পারি না। সেই চোখ বাবার দেখছি চোখ লাল হয়ে যাচ্ছে। আমি বলছি কি হয়েছে, তুমি ওষুধটা আস্তে আস্তে খাও, আমি বসে আছি দেখি কে আসে। তারপর সেদিন তো ওষুধ খাওয়ালাম।
এরকম করে 2-3 দিন চললো একই কথা। তারপর একদিন হঠাৎ করে আমার মা দেখছি কি আমাকে এসে রাত্রেবেলা ডাকছে, তাড়াতাড়ি ওঠ, বাবা কেমন করছে। আমি ভাবছি যে আবার মনে হয় প্রবলেম হলো, হার্টের কোনো প্রবলেম হলো বা ইটি হলো। আমি ফোনে খুঁজছি যে আমি অ্যাম্বুলেন্স ফোন করবো। মা বলছে তাড়াতাড়ি হওয়া গড়ে দেখ তো বাবা কি করছে। এসে দেখি মুচু মুচু হয়ে বসে আছে। আমি বলছি কি হয়েছে তোমার? বলছে কি একজন এসেছিল জানিস তো। আমি বলছি কে এসেছিল? বলছে সাদা শাড়ি পরে একজন এসেছিল, অনেক গয়না, অনেক গয়না পরে আমার কাছে এসেছিল, ঠিক আমার মাথার কাছে দাঁড়িয়ে আমাকে বলছে তুই আমার সাথে চল না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব, এখানে থেকে তুই কি করবি। আমি বলছি কি হয়েছে তোমার, তুমি উল্টোপাল্টা স্বপ্ন দেখছো বাবা, এতদিন তো আমাদের সঙ্গে ছিলে না তাই। বলছে না না, আমি স্পষ্ট দেখেছি দুটো লাল চোখ, এবং সেই লাল চোখের পরনে ছিল সাদা রঙের শাড়ি, মাথায় মুকুট, গলায় গয়না, এরকম আমি ভুল দেখতে পারি না। মানে কিছুতেই মানবে না, মানে ঠিক রাত 3টে 3:30-এর দিকে ওরকম কাউতালি করছে আমার বাবা। আর তার আগে তো আমরা ধরো ওই সিচুয়েশনে ছিলাম বাবাকে হসপিটালে নিয়ে আসা, তো আর ভালো লাগছিল না ওরকম করছে। আমি বলছি বাবা তুমি ঘুমিয়ে পড়ো, তো শরীরটা ভালো লাগছে না, তুমি ঘুমিয়ে পড়ো। এই কথাটা বাবা প্রায় এবার বলতে শুরু করলো, প্রায় মানে রোজ রাতেই ধরো আমাদের জেগে কাটাতে হচ্ছে আমাকে আমার মাকে। আর যখন আমরা খেতে বসতাম, আমরা একসঙ্গেই খেতে বসতাম দুপুরবেলাতে ও রাত্রেবেলাতে একসঙ্গে খেতাম, সকালবেলাটা একসঙ্গে খাওয়া হতো না। তো দুপুরবেলা যখন একসাথে বসতাম খেতে, তখন এরকম বাবা দেখতাম কি দুটো চোখ বারবার ডান দিকে বাদিকে দেখছে। মানে যদি আমরা কাউকে দেখি না যে মানুষটা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এরকম ভাবে এরকম তাকাচ্ছে, মাথা ঘোরাচ্ছে আর টপ 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 করে খাচ্ছে খাবারটা। আমি বলছি বাবা এভাবে খেও না, গলায় আটকে যাবে। বলছে কি এভাবে না খেলে খেতে দেবে না, ওই দেখ দাঁড়িয়ে আছে আমাকে খেতে দেবে না। বলছি কি বলছো, কে দাঁড়িয়ে আছে? এবার আমার খাওয়া হয়ে গেছে, আমি তো উঠে যাব। আমাকে বলছে তুই বসে থাক, তুই চলে গেলেই আমাকে আর খেতে দেবে না। আমি বলছি কি বলছো বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? আমার তখন জাস্ট এটাই মনে হচ্ছিল যে বাবার হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, সেই উঠতে আমাকে দেবে না। তো যাই হোক আমি বসে পড়লাম, বাবা খেলো, ঘরে চলে গেল। তো এবার দেখছি রোজই ওরম করছে, ওরম ভাবে খাচ্ছে, ওরম ভাবে দেখছে। হ্যাঁ, এবার তারপরে একদিন ঠিক বিকেল বেলার দিকে আমি বসে রয়েছি আমার ঘরে, আমি ফোন দেখছিলাম, আমার মায়ের ফোনটা দেখি ওটা দেখছিলাম। আমার বাবা আমার ঘরে এলো, আমি বললাম হ্যাঁ বাবা কিছু বলবে? তো আমার ঘরে না ছোট ছোট কুশন টাইপের ছিল, ওই কুশন একটা ধরলো, ধরে আমাকে এমন ভাবে ছুঁড়ে মারলো যে আমার উপরের দিকে যে ঠোঁটটা ছিল ঠোঁটের নিচে কেটে পুরো গল গল করে রক্ত বেরোচ্ছে। মানে বুঝতে পারছো, আমি তখন ক্লাস 12-এ পড়ছি, জাস্ট উঠেছি। আমার এরকম একটা মেয়ে, সে আমি তখন কান্না করে দিয়েছি, মানে আমার এত জোরে ব্যথা করেছে। আর বাবা করে দিয়ে ঘরে চলে গেছে। পুরো এত কুশন তো নরম হয়। সেটাই তো বলছি, এত জোরে আমাকে মেরেছে যে আমার দাঁতের সাথে ঠোঁটে লেগে পুরো কেটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেটে পুরো রক্ত বেরিয়ে গেছে। আমি কান্না করা স্টার্ট করেছি, আমার কান্না শুনে আমার মা চলে এসেছে, আর আমার বাবা ওদিকে মেরে আমাকে পালিয়ে গেছে। বাবার ঘরে গিয়ে বসে পড়েছে। এবার মা এসে বলছে কান্না করছিস কেন? এসে দেখে কি রক্ত পড়ছে। মা বলছে কি হয়েছে, রক্ত পড়ছে কেন? আমি বলছি কি তো কাঁদো কাঁদো, বলছি বাবা আমাকে এরকম করে মেরেছে। ঠিক আছে, মানে এরকম করে বলছি বাবা আমাকে মেরেছে। মা বলছে বাবা তোকে মেরেছে মানে সে কোনোদিন মারে না, তোকে মারবে কেন? ঘরে গিয়ে না চুপ করে দেখছি বসে আছে। আমি বলছি বাবা দেখো তুমি আমাকে কি করেছো, এরকম আমাকে কেটেছো। এবার ওটা দেখে না আমার বাবার চোখে জল চলে এসে বলছি এ বাবা তোর এরকম কি করে হলো, মানে বাবা কেঁদে দিয়েছে পুরো। তখন আমি আমার মার দিকে তাকিয়ে বলছি বাবার কি কিছুই মনে নেই? বাবাকে তাহলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে? তখন এটা জাস্ট মাথায় খেয়াল করেছে। বলছি কি, তখন আমি বললাম যে মার সাথে রাত্রেবেলায় বসে বলছি মা একটা সাইকোলজিস্টের সঙ্গে দেখা করো, একটা তার সাথে আমাদেরকে পরামর্শ করতে হয়, বাবার মনে হচ্ছে মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে। তো সেই দিন রাত্রে আমার মা শুয়ে পড়েছে আর বাবার পাশে মা শুয়েছিল। মা কাঁথাটা গায়ে দেয়নি, কিন্তু বাবা কাঁথা গায়ে দিয়ে রয়েছে, মানে ওর মানে একটা ভাব দেখাচ্ছে যে আমি কাঁথা গায়ে দিয়ে রয়েছি। তা মা বলছে কি কাঁথাটা ঠিক করে গায়ে দাও, আমাকেও তো গায়ে দিতে হবে। এই সময় যখন কাঁথাটা সরাতে যায় বাবার হাত থেকে, দেখে কি বাবা টর্চ লাইট ধরে আছে। মা বলছে টর্চ লাইট কেন ধরে আছো? বলছে টর্চ লাইট ধরে আছি তোকে মারবো বলে, তুই যদি না মরিস তাহলে তো আমি যেতে পারবো না। মানে? সেটাই তো। আমার মা বলছে কি বলছো তুমি? বলছে কি হ্যাঁ তোকে তো মারবো আমি, তোকে না মারলে আমি যাবো কি করে, তুই তো আমাকে যেতেই দিবি না।
আমার মা দৌড়ে খাট থেকে নেমে, মানে আমার মা হচ্ছে খুব মোটা সোটা মানুষ, সেই রকম খাট থেকে নেমে দৌড়ে আমাকে এসে বলছে, মুন্নু তাড়াতাড়ি ওঠ, দেখ মন, দেখ জাস্ট কি হয়েছে, তুই জাস্ট এসে দেখ। আমি বলছি কি হলো? তখন দেখছি বাবা বসে রয়েছে, উঠে বসে পড়েছে, এবার বসে বসে দুলছে, বুঝলে তো, একটা হার্ট পেশেন্ট সে ওভাবে দুলছে দাদা। আমি বলছি বাবা তুমি দুলো না, তুমি কি করছো? তখন আর আমার বাবার মধ্যে নেই দাদা। সেই দিন আমি দেখলাম, মানে ভয়ঙ্কর। আমি বলছি কি দেখছি আমি? আমার বাবাকে দুলছে, জোরে জোরে দুলছে, আর আমাকে বলছে যে আজকে আমি কি খেয়েছি জানিস? আমি বলছি কি খেয়েছো? বলছে গাছের ওপরে উঠে আমি তো আজকে মেটে পোড়া খেয়েছি। আমি বলছি কি? মেটে পোড়া? মেটে পোড়া, আচ্ছা, মেটে পোড়া খেয়েছি। আমি বলছি মেটে পোড়া? আরে আজকে তো শনিবার, মা তো পনিরের তরকারি রান্না করেছে। বলছে না তো, আমি তো মেটে পোড়া খেয়েছি, আরো কত কি খেয়েছি, তুই তা খেতে পারবি না। আমি বলছি বাবা আমার দিকে তাকাও, মানে মাথা নিচু করে যখন বলছে, আমি জাস্ট আমার বাবার মানে মুখটা ধরেছি, ধরে একদম তুলেছি, বাবা আমার দিকে তাকাও। তখন যেটা আমি দেখলাম, মানে আমি মনে হয় ওই যে যখন আমাদের বাড়িতে ওই জিন টিন ছিল, তখনও মনে হয় অতটা ভয় পাইনি যতটা আমি এই সময় ভয় পেয়েছি। আমি জাস্ট, আমার বাবা আমার দিকে তাকালো, আর আমি দেখলাম বাবার চোখের মণিটা, বাবা চশমাটা খুলে রেখেছিল যেহেতু শুয়েছিল, মণিটার সাথে সাইডে আর একটা কোনো জিনিস যেন জাস্ট ম্যাচ হয়ে গেল, মানে বাবার মণিটা মনে হয় সাইডে ছিল, গিয়ে একদম বাবার মণির সাথে ম্যাচ হয়ে গেল, এরকম কিছু একটা দেখলাম, মানে দুটো মণি আমি দেখলাম। সিরিয়াসলি এটা দেখেছো? এক্স্যাক্টলি আমি দেখেছি, এবং ওটা দেখে আমি মানে দু পা পিছিয়ে সরে এসেছি বাবার কাছ থেকে। যেটা আমি কি দেখলাম, আমি সঙ্গে সঙ্গে আমার মাকে বলছি, মা এক্ষুনি তুমি বুড়ি পিসিকে ফোন করো, মানে আমার একটা পিসি আছে তার নাম বুড়ি, আমি বলছি তুমি এক্ষুনি পিসিকে ফোন করো, আমি আর মা বাড়িতে এখন রয়েছি, মা আমরা সামলাতে পারবো না, কিছু হতে পারে। আমি জানি না কেন সেদিন আমার এরকম মনে হয়েছিল। এইটা বলার পরে মা বলছে কি হয়েছে, আমার মার হাত পা কাঁপা শুরু করেছে। আমি সেই সময়, আমি জানি না আমি, আমার মনের মধ্যে কি সাহস এসেছিল দাদা, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে 3 তলায় গিয়ে আমার ঠাকুর ঘরে চলে গেছি, ওখান থেকে ধুনো নিয়েছি, যেহেতু শনিবার ছিল তোমাকে বললাম, মা তো ধুনো ধরিয়েছিল, কিন্তু এমনি যেরকম ঠাকুর ঘরে দেখায় সেইটুকুই দেখিয়েছিল, ঘরটরা দেখায়নি। আমি ওই ধুনো নিলাম, ধুনো দিয়েছি পুরো ইয়ের মধ্যে, নারকেলের খোসার মধ্যে সর্ষে ছিল, সর্ষে দিয়েছি। আর যখন ওই জিন টিন ছিল আমাদের বাড়িতে, সেই সময় ওই যে তান্ত্রিক এসেছিল, উনি একটু হলুদ পোড়া দিয়েছিল আমাদের, যে একটু মাঝে মাঝে হলুদ পোড়াটা দেবেন, তাহলে নেগেটিভ এনার্জি করতে পারবে না, বগলা মুখের জন্য। হ্যাঁ, এবার ওই হলুদ পোড়াটা আমি ওর মধ্যে দিয়ে, আমি একদম কপ্পুর টপ্পুর দিয়ে পুরো দাউ দাউ করে জ্বালাতে জ্বালাতে নিচে নিয়ে চলে গেছি ওই জিনিসটা নিয়ে। আমি একদম বাবার ঘরে যেই ঢুকেছি, সেই বাবা এবার পাগলের মতন করছে, সরিয়ে ফেলো, মানে অন্য একটা ভয়েস। আমার বাবা, মানে ভয়েসটা একটু ভারী, কিন্তু ওরকম ভারী আমি শুনিনি বাবাকে, একদম বলছে কি ওটাকে সরিয়ে ফেলো, ওটাকে সরিয়ে না ফেললে তোদের দুজনকেই আমি মেরে ফেলবো, এরম ভাবে বলছে যে তোদের দুজনকেই মেরে ফেলবো, আজকে তোরা দুজনেই আমার সঙ্গেই যাবি, দুজনকেই নিয়ে যাব, ভেবেছিলাম আমি একা যাব, তো তোদের দুজনকেই নিয়ে যাব, মানে এরম ভাবে কথা বলছে। তখন আমি বলছি কি তুই কে রে, তুই যে বলছিস তুই নিয়ে যাবি, তোকে তো আমি দেখতেই পাচ্ছি না, আমার বাবা একজন অসুস্থ মানুষ, তুই তার কথায় তুই এরকম কথা বলছিস, তোর যদি সাহস থাকে তুই সামনে আয়, আমার বাবা অসুস্থ মানুষের মধ্যে তুই কি করছিস? তার মানে তোর কোনো শক্তিই নেই, তুই যদি শক্তি থাকতো তুই অসুস্থ মানুষের মধ্যে ঢুকতি না। ততক্ষণে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা বাবার মধ্যে ঢুকেছে, বা কিছু একটা বাবাকে দিয়ে কিছু বলাচ্ছে। তো এবার ততক্ষণে আমার ওই পিসি চলে আসে, এবং উনি ওনার হাজবেন্ডকেও নিয়ে আসে, উনি একা আসেননি, হাজবেন্ডকে নিয়ে আসে। আমার মা তখন বললাম তাড়াতাড়ি নিচে যাও, গিয়ে দরজাটা আগে খোলো। মা দরজা খুলে ওদেরকে নিয়ে আসে। তখন ওই পিসি আবার এইসব জিনিস একটু বেশ বিশ্বাস টিশ্বাস করার সঙ্গে সঙ্গে একটুখানি টুকটাক টাইপের জিনিস হয় না, যে এই জিনিসটা করো তাহলে ঠিক হয়ে যাবে, এরকম করে পিসি না তোমার বাড়ির থেকে একটা মুড়ো ঝাঁটা বের করে, মুড়ো ঝাঁটা বের করে বলে কি এটা ধরে তোর বাবার কাছে যা। আমি বলছি, এবার আমি আবার বলছি কি দেখো বাবার কাছে যাব না, যদি কাছে গেলে কিছু করে, ভয় তো লাগছে। বলছে কিচ্ছু করবে না, তুই ধুনোটা এক হাতে নে আর এক হাতে ঝাঁটা নিয়ে যা। তো বাবার কাছে গেলাম, গিয়ে আমি বলছি, এবার দাঁড়িয়েছি, তখন এবার ওদিকে মৃদু স্বরে কথা বলছে আমাকে, এই
তুই এই ঝাঁটাটা দিয়ে কি করবি রে? তুই কি আমাকে মারবি? আমি তোর বাবা, তুই আমাকে মারবি? হ্যাঁ। আমি বলছি কিচ্ছু করবো না। আমার বাবা যেরকম নর্মাল ছিল, আমার বাবা যদি সেরকম নর্মাল হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়, আমি তো কিচ্ছু করবো না। আমি জাস্ট এই কথাটা বলেছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখছি কি বাবার মাথাটা, মানে যেরকম মাথা ঘুরলে পরে মানুষের ই করে না, সেরকম ভাবে ওরকম মাথাটা এরকম দেখছি ঘোরাচ্ছে। আমি বলছি মা, এক্ষুনি বাবাকে গিয়ে ধরো, কারণ পড়ে গেলে যদি স্ট্রোক করে আবার প্রবলেম। মা সঙ্গে সঙ্গে বাবাকে গিয়ে ধরে। কারণ বলছি কি, বাবা হঠাৎ করে বলছি, মা আমাকে একটু জল দেবে? তখন আমার বাবা একদম নর্মাল। তো মা বলছে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, জল দেবো। তো জল টল দেওয়ার পরে বাবা সেদিন শুয়ে পড়ে। তারপরের দিন আর আমাদের হচ্ছে বাবা তখন ওপরে ওয়াশরুমে যেত, 3 তলার যে ওয়াশরুমটা ওখানে যেত, কারণ ওখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান না ওয়েস্টার্ন, তো সেই জন্য বাবা ওখানে যেত। তো এবার বাবার সাথে আমিও যেতাম, বাবাকে একা ছাড়তাম না। তো পরের দিনকে বাবা বলছে কি আমি একটু ওয়াশরুম যাচ্ছি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তো আমি বাবার সঙ্গে গিয়ে আমি ওই মাঝের যে ঘরটা, একটা হল ঘর আছে, আমি ওখানে বসে আছি, আর বাবা ওয়াশরুম গেছে। এবার অনেকক্ষণ দেখছি ওয়াশরুম থেকে বেরোচ্ছে না। এবার আমি ওই ঘরে গিয়ে দেখছি ঠাকুরের যে বটি থাকে না ফল কাটার জন্য, সেই বটিটাকে নিয়ে নাড়াচাড়া করছে। আমি বলছি বাবা এটা কি করছো তুমি? বলছে আচ্ছা তোরা এই বটি দিয়ে শুধু ফলই কাটিস? আমি বলছি হ্যাঁ। বলছে আচ্ছা এই বটিটা দিয়ে কারোর গলা কাটা যাবে না? আমি বলছি কি বলছো তুমি? গলা কাটবো মানে? বলছি হ্যাঁ। তখন আর বাবা হুঁশ নেই। বলছে হ্যাঁ কি, এই বটিটা এখানে রেখেছিস কেন? আমার পায়ে বাজছিল, সরিয়ে রাখ বলে আমার সঙ্গে নিচে চলে আসলো। তো সেদিনকে সঙ্গে সঙ্গে বাবা যখন নিচে চলে আসে, বাবা তখন শুয়ে পড়ে। আমি মাকে বললাম মা শোনো না, তুমি একটু আমার ঘরে আসো তো, বাবা শুয়ে থাকুক। মাকে ঘরে নিয়ে এসে বললাম কি দেখো না এরকম এরকম বটি নিয়ে এরকম এরকম কথা বলছিল, যে এটা দিয়ে শুধু ফল কাটিস, এটা দিয়ে তো গলাও কাটা যেতে পারে, এটা কি গলা কাটা যায়? এরকম বলছে। তখন মা বলছে কি একটা কাজ করতো, তুই এই ঘরে, মানে আমাদের যে রান্নাঘরটা, মানে যে সেকেন্ড জায়গা যেখানে আমরা থাকি, দোতলাতে, ওখানে রান্নাঘর আছে। তো ওখানেও বটি টটি থাকে, বটি, তারপরে যেগুলো রান্নাঘরে থাকে শিলনোড়া। মা বলছে কি আমার না খুব খারাপ লাগছে, তুই একটা কাজ করতো, এই শিলনোড়াটা সরিয়ে দে, বটিটা সরিয়ে দে, আর এই দুটো ছুরি আছে সরিয়ে দে। আমি বলছি কেন? বলছে সরিয়ে দে। বলা যায় না বাবা, আগের দিন আমাকে টর্চ লাইট দিয়ে মারতে গেছিল, আজকে যদি এটা দিয়ে মারতে যায়, কালকে যেরকম করলো। তো এইবার এইরকম উৎপাত প্রায়, মানে সেম জিনিসটা প্রায় লেগে রয়েছে। বাবা বারবার পজেস হচ্ছেন, আবার নর্মাল হয়ে যাচ্ছে। হ্যাঁ নর্মাল হয়ে যাচ্ছে। এবার যেহেতু নর্মাল হয়ে যাচ্ছে, আমার না তখন এই জিনিসটা জাস্ট মাথায় আসছিল যে কি বলবো, মানে একদম নর্মাল তো হয়ে যাচ্ছে, নর্মালি আবার সকালে যেরকম থাকে সেরকম। তো আমার মনে হচ্ছিল যে মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে। ডুয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা, হ্যাঁ মেন্টালি প্রবলেম হচ্ছে। মানে তোমার 2-3 মাস যদি কোনো মানুষ হসপিটালে থাকে, আমাদেরকে এরকম ছেড়ে হসপিটালে ছিল, তো মেন্টালি এরকম প্রবলেম হতেই পারে। কিন্তু যখন ওই জিনিসগুলো রোজ রাত্রে শুরু হয়, মানে মোটামুটি ধরো 10-15 দিন ধরে ওরকম জিনিস আমরা সহ্য করছি, ওই সব জিনিস রাত্রেবেলায় শোয়ার আগে সরিয়ে রাখছি, মানে যেগুলোকে মানুষকে মারা যায়, কাঁটা চামচ, তারপরে এই জিনিসগুলো সরিয়ে রাখছি। তারপরে আমার মা দিদাকে না থাকতে পেরে বলে যে এরকম, তখন দিদা বলছে কি এতদিন কেন বলিসনি, এই জিনিসটা কি ভালো? তখন আমি বলছি দেখো দিদা, সবসময় যে এই ধরনের জিনিস হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ আমাদের কিন্তু জিনিসটা যেটা ছিল কাটিয়ে দেওয়া হয়েছে। এখন বাবার কিন্তু প্রবলেম, মানে মেন্টালি প্রবলেমও হতে পারে। তখন বলছে ঠিক আছে ডাক্তার পরে দেখাবি, আগে আবার যোগাযোগ করি, কিছু হয়েছে। এইবার আমাদের কপালটা মানে কতটা খারাপ, আগের যে লোকটাকে আমরা ডেকেছিলাম বাড়িতে, উনি যজ্ঞ করেন, তাকে সেই সময় আর পাওয়া যাচ্ছে না। সে কোনো একটা জায়গাতে তোমার হচ্ছে, ওনারা যেরকম যে তন্ত্রবিদ্যা করতে যায় সেরকম জায়গায় চলে গেছে, মানে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার যে মানে সাইডে যারা থাকে তাদেরকে ফোন করা হয়েছে, বলছে যে না উনি এরকম আসতে ওনার 1-1.5 মাস টাইম লাগবে। কিন্তু অতদিন আমাদের কাছে টাইম ছিল না, কারণ রোজ রাত্রে ওরকম জিনিস সহ্য করা যায় না। মানে কোন দিন আমাদের মেরে ফেলবে তার ঠিক নেই, বা নিজেকেও তো ক্ষতি করতে পারে, কারণ নিজে তো অসুস্থ মানুষ। তো তখন আমার দিদা আবার খোঁজ লাগায় যে এরকম কে আছে যে এরকম ধরনের জিনিসপত্র করতে পারবে। তো তারপর যাই হোক, আমার মায়ের একজন দূর সম্পর্কের পিসি, তার সাথে কথা বলে আমরা আর একজনের কাছে নিয়ে যাই বাবাকে। তখন উনি ওই পিসিকে ফোন করে বলে যারা আসছে তাদেরকে বাড়ির একটু মাটি নিয়ে আসতে বলো তো।
এবার আমি তোমাকে বলেছি রাস্তার পাশে বাড়ি, পুরো সিমেন্ট করা, কোনো উঠোন নেই, মাটি কোথা থেকে পাবো আমরা? আমাদের মাটি বলতে ওই তোমার ছাদে যে গাছগুলো আছে ওই টবের মাটি নিতে হবে, আর না হলে আমাদের বাড়ির একদম পেছনের একদম অল্প একটু মানে 2 হাত জায়গা আছে একটুখানি, ওখানে আর কি তোমার পেছন দিকে একটা ওই লেবু গাছ আছে, ওইখানেই মাটি। এখানে একটা কথা বলি, বাড়িতে যদি মাটি নাও পাও, ঠিক আছে, বাড়িতে যে ঝুল হয়, ঝুল ঝাড়ো যেগুলো, ঠিক আছে, বা যে ধুলো ফুলো যেগুলো বাড়িতে ঝাঁট দিয়ে পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো দিয়েও কিন্তু বাস্তুর এনার্জি চেক করা যায়। আমরা এরকম ভাবেই বুঝতে পারি, ঠিক আছে, বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা। মানে আমার কাছে অনেকে আসেন যাদের বাড়িতে এরকম মাটি নেওয়া, কারণ শহরের বাড়ি প্রত্যেকের বা অনেকের মাটি পাওয়া তো সম্ভব না, বা ফ্ল্যাটে থাকে, কিভাবে মাটি পাবে? তখন আমি যখন কাজ করি তখন আমি এই ঝুল বা এইগুলো দিয়েও বুঝতে পারি ব্যাপারটা বা করা। আচ্ছা আচ্ছা। এবার উনি যেহেতু মাটি বলেছে, আর মানে তখন আর কি অতটা খেয়াল নেই, কারণ একে তো আমার বাবা অসুস্থ, তারপরে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে, মানে আমি আর আমার মা ঘুমাতে পারছি না রাত্রেবেলাতে এই ভয়েতে, আর সকালবেলাতে ঘুমানো সম্ভব নয়, পড়াশোনা থাকছে। বাবা যেহেতু তখন ব্যাংকের কাজটা যেটা বাবা করতো ব্যবসাটা, সেই ব্যবসাটা আমাকে সামলাতে হচ্ছিল। আর ব্যাংক মানে তুমি বুঝতেই পারছো, মানে মিনি যে ব্রাঞ্চ ছিল বাবা ওটাই করতো, কাজ করতো, তো সেই কাজটা আমাকে সামলাতে হচ্ছে। তো আমার পক্ষে তো সম্ভব নয় যে রাত্রে রেস্ট নিতে পারছি না, সকালে রেস্ট নেব। এবার ওই উনি যা যা বলেছে মোটামুটি আমি বললাম তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে চলো, এই জিনিসটাকে বন্ধ করো। তো এবার কথা মতন আমরা যাই, এবং আমরা দিদাকেও সেদিনে সঙ্গে নিয়ে যাই। তো আমি, দিদা, মা আর ওই যে দুঃসম্পর্কের পিসি ছিল ওই পিসিকে নিয়ে আমার মা নিয়ে যায়, আমার মায়ের পিসি। তো এবার উনি যেরকম এক একজনের এক এক রকম তো পদ্ধতি থাকে, তো উনি ওই মাটিটুকুনি আমাকে বলেছিল যে মনা তুমি ওই মাটিটুকুনি একটু বেছে দাও। তো আমি মোটামুটি ভালো করে বেছে যে কাকড় টাকড় গুলো থাকে ওগুলো সরিয়ে দিই, দিয়ে উনি বলে কি যাও একটা গ্লাসে জল ভরে নিয়ে এসো। তো আমি একটা গ্লাস নিই ওনার ওয়াইফের কাছ থেকে, নিয়ে ওর মধ্যে জলটা ভরে ওনাকে দিই। এবার উনি বলে যে এই যে আমি জলটা তুমি ভরে নিয়ে এসো, তোমার সামনে রাখলাম। আর মাটিটা নিয়ে উনি উনার যে ধরনের মন্ত্র হয় সেগুলো পড়ে জলটাকে গুলিয়ে দিল মাটির সাথে ওই গ্লাসের মধ্যে দিয়ে। তারপরে উনি বলল কি উনার ওয়াইফকে যে তুমি একটা গামলা বা একটা বড় পাত্র যাও যাতে জল আমি ঢালতে পারি। তো তারপরে উনি ওই উনার কাছ থেকে পাত্রটা নিয়ে দেওয়ার পরে উনি জলটা ঢেলে দিল। একটা অবাক করা কাণ্ড সে সময় দেখতে পেয়েছিলাম, 5টা মাদুলি। মাটিটা কিন্তু আমি বেছে দিয়েছি, তার মধ্যে 5টা বেশ বড় সাইজের মাদুলি। আর যে দুটো জিনিস দেখে মানে আমরা ওখানে যে কজন ছিলাম সে কজনের পুরো গায়ের লোম গুলো খাড়া হয়ে গেছিল, সেটা হচ্ছে যে মানুষের হাড়, মানে হাড় যদি টুকরো করা হয় না, সেই রকম ছোট ছোট 2-3টে টুকরো, মানুষের হাড়ের টুকরো। মানে অবাক করা একটা জিনিস যে আমি মাটিটা ওনাকে বেছে দিলাম আর তার মধ্যে থেকে এই জিনিসগুলো বেরোলো। তখন বলছে কি যে বাড়িতে কখনো একা ছিলেন আপনারা, আমাকে মানে আমাদের দিকে বলছে। তখন আমি বললাম যে বাড়িতে একা ছিলাম, হ্যাঁ। আমি তখন বলছি হ্যাঁ আমি ছিলাম, আমি আমার দিদার সঙ্গে বাড়ি ছিলাম, মা বাবা তারপরে ওনারা বাড়ি ছিলেন না, এরকম অসুস্থ ছিল। বলছে যে সেই সময় মনে হচ্ছে কেউ কারসাজি করেছে, না হলে এরকম মাদুলি তো পাওয়া যায় না। আমি বললাম যে হতেই পারে, কারণ হিংসা তো মানুষের হতেই পারে, কারণ গাড়ি হচ্ছে, নানান রকমের জিনিস বাড়িতে আসছে, অনেকের খারাপ লাগতেই পারে, বা তার হচ্ছে না আমাদের হচ্ছে, তার হয়তো লাগতেই পারে, সেজন্য সেই জিনিসটা করেছে। আমি বললাম দেখুন আমরা তো কারোর ক্ষতি করতে চাই না, আপনি জিনিসটা কাটিয়ে দিন, কারণ ক্ষতি করলে সেই হয়তো আমারই ক্ষতিটা হবে, আপনি জিনিসটা কাটিয়ে দিন, আমরা এসব কিছুই করতে চাই না। তো তারপরে উনিও কিছু 4-5টা জিনিস বললেন যে এগুলো নিয়ে এসো, এগুলো দিয়ে কাটিয়ে দেবো, এরকম হেনাতানা বললো। নিয়ে গেলাম, যা যা বলেছে সব করলাম, বাবাকেও স্নান টান করালো, ভাবলাম যে এবার হয়তো ঠিক হয়ে যাবে। সেদিন রাত্রে কিচ্ছু হলো না, একদম নর্মাল। সেদিন রাত্রে আমরা মা বাবার কাছেই ছিলাম, মা বাবা খাটের ওপর শুলো, আমি আর আমার দিদা খাটের নিচে বিছনা করে শুলাম খাটের পাশে। সেদিন রাত্রে কিছু হয়নি। পরের দিন দিদা বলছে কি আমি তাহলে চলে যাই, সবটা যখন ঠিক হয়েছে
তা মা বলছে না না তুমি আজকে যেও না, তুমি কালকে যেও, আজকে অন্তত থেকে যাও। আমি ঠিক আছে। তো এবার সেদিনকে বেশ দিদা থাকবে বলে মাংস টাংস রান্না করা হয়, মা মাংস টাংস রান্না করে, আমরা রাত্রেবেলায় মাংস টাংস খেয়ে শুই। সেদিন আমি আর আমার দিদা আমার ঘরে শুই, আর মা বাবার ঘরে। সেই দিনও আমার মা হঠাৎ করে দৌড়ে এসে তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি ওঠো, ঘরে এসো। ঘরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে বাবাকে যত প্রোটেকশন দেওয়া হয়েছিল সব খোলা, প্রত্যেকটা জিনিস মানে খোলা, কবচ টবচ সব খোলা? সব খোলা। আচ্ছা। গলায় হাতে কিছু নেই, আর খালি গায়ে বসে আছে, মানে ঠিক যেরকম মানুষের ধ্যান করে না ওরম ভাবে বসে আছে, চোখটা বন্ধ। মানে আমার মা দূরে দাঁড়িয়ে থেকে মানে কাঁপছে জাস্ট, আমার দিদার চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো। আমি বলছি বাবা কি হয়েছে তোমার, মানে আমিও পুরো মানে ইমোশনাল হয়ে গেছি যে কি হলো, মানে একে তো ওরম অসুস্থ, তারপরে যদি এরকম হয়, কালকে ঠিক করে নিয়ে এসেছি মানুষটা, কালকে ঠিক ছিল, আজকে এরম কি করে হলো। আমি আমার দিকে তাকালো বড় করে চোখ করে, তাকিয়ে বলছি কি দেখ না, মানে মিষ্টি গলায় তাকি, মানে ওরম ভাবে তাকানোর পরে একটা মিষ্টি গলায় বলছে দেখ না আমার এই ঘাড়ের এখানে, মানে ডান হাতের যে ঘাড়টা হয় না ওইখানটাতে বাঁ হাত দিয়ে দেখি, বলছে দেখ না এখান থেকে রক্ত বেরোচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার রক্ত বেরোচ্ছে, কি জোরে গাড়িটা আমাকে মেরে দিয়ে চলে গেল, আমার রক্ত বেরোচ্ছে। আমি বলছি কি বলছো আবার এইসব, তোমাকে তো কালকেই ঠিক করে দিলাম। বলছে আমার রক্ত বেরোচ্ছে। এবার আমি দিদার দিকে দেখাচ্ছি, দিদা আমার দিকে তাকিয়ে বলছে কিচ্ছু ঠিক হয়নি, কিচ্ছু উনি ঠিক করতে পারেনি, কিচ্ছু হয়নি, আবার কিছু করতে হবে। এবার দাদা এবার কোথায় যাব, মানে একজনকে পাচ্ছি না, আর একজনের কাছে গেলাম, উনি এরকম কিছু করলো, এবার আবার ওনাকে গিয়ে বলবো যে ঠিক হয়নি। মানে তখন আর কিছু বলার ভাষা নেই। আমি বললাম কি যে দিদা তুমি তাড়াতাড়ি যাও, ওই ধনে টনে পোড়া দাও, দেখি তাতে কি হয়। তারপর আবার ওই ধনে টনে পোড়া দিল, দেওয়ার পরে যাই হোক সেদিনকে অতটা লাফালাফি করেনি আগের দিনের মতন, মোটামুটি কিছু ধনে টনে দেওয়ার পরে একটু ওই নাক ফাঁক সিটকালো, একটু হাত পা ছোড়ালো। আর তখন না আমি ভিডিও করেছিলাম, কিন্তু হ্যাঁ আমি ভিডিও করে রেখেছিলাম যে এগুলো তো আমি কাউকে বলে বিশ্বাস করবে না। কিন্তু মানে তার পরের দিনকে সকালবেলাতেই আমি যখন ভিডিও চেক করি, আমার ভিডিও ডিলিট, এমনকি যে রিমুভ করলে যে জায়গাটাতে থাকে না বিন ইয়েতে থাকে ওখানেও রিমুভ, এমনকি ওটা ব্যাকআপও নেই। আমি অবাক হয়ে গেলাম, মানে আমার ফোন আমার কাছেই রয়েছে, মা বাবা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, বাবা তো সকাল মানে মা বলছে বাবা ওঠেইনি, কিন্তু আমার ফোনে কিন্তু কোনো ভিডিও ছিল না। থাকলে হয়তো তোমাকে আজকে আমি দেখাতে পারতাম যে এই ধরো এই ব্যাপার। আচ্ছা। ভিডিও ডিলিট। আমি মাকে বলছি আস্তে করে যে মা ভিডিওটা না ডিলিট হয়ে গেছে। মা বলছে কি বলছিস? আমি বলছি হ্যাঁ ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ডিলিট হওয়ার পরে যেখানে থেকে সেখানেও কিন্তু নেই মা, ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে, তুমি কিছু একটা করো। এটা গেল। তারপরে আমি বলছি মা কিছু করতে হবে, ওনার কাছে আর যাওয়া যাবে না, তুমি কারোর সাথে একটা আলোচনা করো, কিছু করতে হবে, মানে এভাবে থাকা যাবে না, বাবার কিছু একটা ক্ষতি হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। তখন আমি যে তোমাকে একটা পিসির কথা বলেছিলাম, বুড়ি পিসি, ওই পিসি তখন আমার মাকে, মানে ওই পিসি সকালবেলায় আসতো, একটু কথা টথা বলতো, চলে যেত। তা মা ফোন করেছে জানো তো, আবার এরকম হয়েছে। তখন ওই পিসি বলছে দেখো তোমরা তো এত কিছু করলে, আমার একটা কথা শুনবে? তা মা বলছে তুমি কি বলবে? তখন পিসি বলে কালকে ওকে স্নান করিও না, দাদাকে কালকে স্নান করিও না, সারাটা দিন ও স্নান করবে না, ঠিক বিকেলের দিকে ওকে স্নান করাবে, আর ওর আগের ওই যে জামাটা পরে থাকবে সেটা কোনো রকমে ওর চোখ এড়িয়ে সরিয়ে নিতে হবে, ও যেন দেখতে না পায়। মা বলছে ঠিক আছে, বলছে এইটুকু করতে পারবে তো? মা বলছে হ্যাঁ। এবার ওই বাবাকে স্নান করার দায়িত্ব ছিল আমার, তো আমি মোটামুটি ওই বাবাকে স্নান করানোর সময় জামাটা খুলে আমি ইয়েতে টানিয়ে দিই, যেরকম বাথরুমে স্ট্যান্ড থাকে না ওখানে টানিয়ে দিই। তো টানিয়ে দেওয়ার পরে বাবা স্নান টান করে বাবাকে ঘরে দিয়ে আসি, আর ওটাকে আমি লুকিয়ে রাখি। ঠিক 7টা সাড়ে 7টার দিকে বুড়ি পিসি আসে, বাবাকে জিজ্ঞেস করে দাদা তুই কেমন আছিস, ঠিক আছিস তো, শরীর টরীর ভালো লাগছে তো, কিছু খাবি? বাবা বলছে কি হ্যাঁ রে একটু চিকেন ললিপপ খেলে খুব ভালো লাগতো। তখন বলছে দেখ তোর তো ওসব খাওয়া বারণ, অন্য কিছু খাবি কি, একটু তোকে সুজি বানিয়ে দেবো, ডালিয়া খাবি? নাকটা মানে শীতকালো, ওসব কেউ খায় নাকি, এরকম করে মানে সব কেউ খায় নাকি, তোকে কিছু দিতে হবে। তো এবার বুড়ি পিসি আস্তে করে
ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে এদিকে, মানে ইশারা করছে এদিকে আয়। আমি বলছি হ্যাঁ পিসি বলো। বলছে জামার ব্যাগটা কোথায় রে? আমি বলছি ওই তো সোফার সাইডে রেখেছি, বাবা তো কুটকুট করছিল, সোফার সাইডে লুকিয়ে রেখেছি। বলছে আমার সঙ্গে চল। আমি আর আমার ওই পিসি আর আমার ওই পিসে মশাই, আমরা তিনজন। আমি বলছি কোথায় যাচ্ছ? বলছে চল না, দেখ না কি করি, কিছু তো করতে হবে, আমিও একটু চেষ্টা করে দেখি না কি হয়। আমরা গেলাম। এবার আমরা যেখানটায় থাকি পুরো তো রাস্তা, রাস্তা দিয়ে তো লোক যাবেই। আমরা কুল গাছ খুঁজছিলাম, কুল গাছ বা তেঁতুল গাছ খুঁজছিলাম যে ওখানে যাব, কিন্তু যতবারই আমরা কুল গাছ তেঁতুল গাছের কাছে যাচ্ছি কেউ না কেউ চলে আসছে। তো এই করে করে আমরা বেশ মানে মোটামুটি ধরো হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গেছি কুল গাছ খুঁজতে। তারপরে কোনো রকমে একটা কুল গাছ দেখে আমার পুলিশি বলে যে তুই একটা কাজ কর, সঙ্গে সঙ্গে জামাটাকে নিয়ে পুরো পরিয়ে দে গাছের মধ্যে, একটা ডালের মধ্যে পরিয়ে দে। ছোট গাছ ছিল কুল গাছটা। আমি সঙ্গে সঙ্গে পরিয়ে দাও, বললো কি পিছনে তাকাবি না, হন হন করে হেঁটে চল, একদম পেছনে তাকাবি না। আমি ওটাকে পরানোর পরে পিসির সঙ্গে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, পেছন থেকে সত্যি এরম মনে হচ্ছে যে আমাকে ছেড়ে যাস না, আমাকে নিয়ে চল। কিরে কোথায় যাচ্ছিস, আরে আমার কথা শোন। মানে পেছন থেকে আমাকে মিষ্টি করে ডাকছে, আরে আমার কথা শোন, তাকা না, এই শোন না, মানে এরকম করে ডাকছে। আমি বলছি পিসি কিছু শুনতে পাচ্ছ? মানে আমি পিসিকে পুরো জাপটে ধরে আছি, আর আমাদের পেছনে ছিল হচ্ছে আমাদের পিসেমশাই, মানে লাইট নিয়ে যাচ্ছিল পিসেমশাই পেছনে। আমাকে পিসেমশাই বলছে কি এই একদম পেছনে তাকাবি না, পেছনে আমি আছি চল। এই করে আমরা ঘরে তো আসি। এবার সেই ঘরে এসে মানে আমি আগে 1 গ্লাস জল খেয়েছি, মানে ওরকম শুনেছি, আর আমি বলছি মা এরকম এরকম ব্যাপার। তখন মা বলছে কি তুই একটা কাজ কর, তুই স্নান টান করে নি, একদম ফ্রেশ হয়নি পুরো। তো বিশ্বাস করবে না দাদা, সেই দিনের পর থেকে বাবা এই ধরনের কাউতালিগুলো আর করেনি। ওই যে গাছের মধ্যে ওটা দিয়ে আসলাম, তারপরে আর এই ধরনের কিছু হয়নি। তো এখানে গেল ব্যাস। এরপরে আমরা বেশ কয়েক মাস ভালো ছিলাম, 6 থেকে 7 মাস খুব ভালো ছিলাম। এরপরে যেটা প্রবলেম শুরু হয় সেটা হচ্ছে 2023-এর একদম লাস্টের দিকে, মানে নভেম্বরের মাসে আমার একজন রিলেটিভ, তার বিয়ে ছিল। আমরা বিয়ে অ্যাটেন্ড করি, বিয়ে অ্যাটেন্ড করে আমরা সেই সময়তে একটু ঝামেলা হয়, মানে পারিবারিক যেরকম ঝামেলা হয় না সেরকম একটু ঝামেলা হয় একজন রিলেটিভের সঙ্গে। তারা আমাদের খুবই কাছের রিলেটিভ, তাদের সঙ্গে মোটামুটি ওই মানে মুখে ঝামেলা হয়নি, কিন্তু ওই যে মনোমালিন্য হয় না, যে উনি একটা কথা বলেছিল সেটা ধরে রেখে মনোমালিন্য। তো সেই সময় সেই বিয়েতে আমরা যাই এবং তারাও সেই বিয়েতে আসে, কিন্তু আমরা তাদের সাথে কথা বলি না। অবভিয়াসলি আমার বলে না যে যদি ফ্যামিলি মেম্বারকে কেউ আঘাত করে না কোনো জায়গাতে, স্পেশালি বাবা এবং মাকে, তখন কিন্তু তাদের সাথে আর ওই মানে মিষ্টভাবে কথা বলাটা কিন্তু আসে না। তো যথারীতি আমি কথা বলিনি এবং আমার মা বাবাকেও বলতে দিইনি যে এত খারাপ যখন বিহেভ তারা করছে তখন দরকার নেই। তো তারপর আমরা সেদিনই বিয়ে থেকে ফিরে আসি। তো তারপর বাবা ঠিক মানে যে 2024-এর যে হোলিটা আসে তার 2 দিন আগে আবার গুরুতর অসুস্থ, মানে ওই হার্টের প্রবলেম বাবার স্টার্ট হয়েছে। তখন এবার এদিক থেকে কিন্তু এই যে এত দিনগুলো যে কেটেছে না, তাতে না আস্তে 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 আমার বাবার না বিজনেসটা বসতে শুরু করেছিল। যেহেতু বাবা থাকতে পারছে না, আমাকে থাকতে হচ্ছে, আর মেন মাথা যদি না থাকে তাহলে আমি কি করব? আমার পক্ষে তো অতটা সম্ভব নয়। আমি যতটা মানে না পারলে নয় সেটা ততটুকু আমি করছিলাম, কিন্তু একদম প্রায় বসতে শুরু করেছে। আর আমিও সেই সময় চেষ্টা করছিলাম যে কিছু একটা কাজ করি, বা যেরকম যতটা আমার পক্ষে সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছিলাম। তো আমারও সেটা না আটকে যাচ্ছিল। তো যাই হোক, এবার টাকা পয়সার একটা ব্যাপার ছিল। তো এবার হসপিটালে তো নিয়ে যেতে হবে, কিন্তু টাকারও তো প্রয়োজন। আমি তো কারো কাছে হাত পাততে পারি না যে বাবাকে হসপিটালে নিয়ে যাব। তখন আমার মা বলছে যে বাবা তো সারা জীবন এত কষ্ট করে আমাদেরকে অনেক কিছু বানিয়ে দিয়েছে, একটা গয়নাই নেই বেঁচে দিই। আমার মা একটা গয়না আমাকে দেয় এবং মানে খুবই খারাপ লাগছে আমার বলতে যে মানে মা গয়না দেয় এবং সেটাকে আমি বেচে টাকাটা নিয়ে আসি। তো সেদিন আমার বাবা বলছে যে তুমি গয়না বেচলে আমার জন্য? মা বলছে কিছু তো করার নেই, তুমি সুস্থ হলে তো আবার আমার টাকা আসবে, তুমি যদি ব্যবসা করতে পারো আবার আমার টাকা আসবে, এই গয়নাটা কিছু না, আমি আরো গয়না বানাতে পারবো। তো তারপর বাবাকে হসপিটালে নিয়ে যাই।
এবং সেই সময় বাবাকে একটা বেশ কলকাতার একটা ভালো হসপিটালে রাখা হয়, মানে এমনি সরকারি হসপিটালে রাখা হয়। তো বাবা ঠিক ওখানে 5-6 দিন থাকে এবং আমার বাবা না তখন খুব নরম হয়ে গেছিল, মানে খুব কম কথা বলা করছিল, মানে খুব কম, একদম না বললেই নয়। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তুমি তুমি খেয়ে নাও। বা যখন আমাদের সাথেও কোনো কনভারসেশন হতো বাবা শুনতো। আমি বলতাম বাবা তুমি কি, তুমি কিছু বলছো? বলছে যা ভালো লাগে কর, মানে ওই আস্তে আস্তে কথাটা কমিয়ে দিচ্ছিল। ওকে। তো হসপিটাল থেকে আনা হয় বাবাকে। তো হসপিটাল থেকে আনার পরে আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, মানে নিজে ঠিক বসতেও পারতো না, মানে এতটাই অসুস্থ হয়ে পড়ে। পা খুব যন্ত্রণা বাবা স্টার্ট হয়ে যায়, যেহেতু আমার বাবা সুগার ছিল এবং তার সাথে সাথে হার্টের প্রবলেম ছিল, প্রেশার ছিল, তো ব্যথা শুরু হয়ে যায়। তো এবার হচ্ছে বাবা যেদিন মারা যান, আমার বাবা 14ই এপ্রিল 2024 মারা যায়, একদম সকালের দিকটাতে। আমি সেইটাতেও আসছি। তো যেদিন মারা যায় সেই দিনকে ওই যে রিলেটিভ, মানে যার সাথে মাঝখানে বললাম আমাদের গন্ডগোল হয়েছিল, তারা আসে। এবং তারা যখন আসে তখন মাথাটা তো আমার এমনিতেই গরম, কারণ আমার বাবা হঠাৎ করে ওভাবে মারা গেছে। আমার কাছে তো সেটা, মানে তারা এসে যে একটা সিম্পাথি দেবে এটাই আমি আশা করব। তারা এসে আমাদেরকে জ্ঞান দিতে শুরু করে, তোরা তো ঠিক করে চিকিৎসাই করলি না, মানুষটা তো মারা গেছে এই জন্যই। এইটা যখন বলেছে লিটারালি আমার মাথাটা জাস্ট মানে ঘুরে গেছে। তখন আমি একদম করেছি যে তোমরা কি করেছো, তোমরা কি করেছো আমাদের জন্য? কিছু তো করোনি। বলছে কেন, পরশুদিনই তো আসলাম তোর বাবাকে দেখতে। এই কথাটা বলেছে সবার সামনে। বলছে কেন, পরশুদিনই তো আসলাম তোর বাবাকে দেখতে, দেখে গেলাম, হাত পা মালিশ করে দিয়ে গেলাম, করে দিইনি কিছু। এসব বলে টলে সবাই পাশে থেকে সবাই বলছে দেখো ওর ওর বাচ্চাটা, সবে ওর বাবা এরকম হয়েছে, তোমরা কেন এরকম বলছো? বাবাকে এখনো ওরা শ্মশানে নিয়ে যেতে পারেনি, ঘরের মধ্যে রয়েছে, তোমরা এরকম বলো না। তো যাই হোক, ওরা চুপচাপ থেকে যায়। তারপর কিছুক্ষণ পর ওরা চলেও যায়। তো এরপরে বাবাকে যেরকম বাবা যা যা করার দরকার আমরা সবটা করি। সত্যি বলতে সেই সময় হাতে কোনো টাকা পয়সাই ছিল না, মানে খুবই কষ্ট করে সেই সময় করে। এবং আমার আমার যারা নিজের বাড়ি, মানে আমার যারা বংশের মানুষজন, বাবাকে প্রথমেই ঘটনা শুরু করার প্রথমেই কিন্তু বলেছিলাম যে আমার বাবা কিন্তু এখানে থাকতো না, বাবা কিন্তু এখানে এসেছিল, হ্যাঁ ঝাড়খণ্ড থাকতো। তো সেই অনুযায়ী আমার নিজস্ব যারা ফ্যামিলি মেম্বার তারা ওই ঝাড়খণ্ডেই থাকে, তারা আসে, তারা হেল্প করে, তারা খুবই হেল্পফুল, তারা হেল্প করে। আমরা খুবই কম, মানে জাস্ট যেটুকু রিচুয়ালস করার দরকার বাবার জন্য আমরা সেটুকুই করি। তো সেই সব করার পরে ওই বাবার কাজ টাজ কেটে যাওয়ার পরে ঠিক 15 থেকে 16 দিন পরে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই সময়ে ওই যে রিলেটিভ ছিল, নোরানি একজন খুব কাছের মানুষ, আমি সেটা লাস্টে বলবো সে কে, কিন্তু এখন আমি বলছি সেই কাছের মানুষ। উনি আসে এবং বলে যে আমার মাকে বলে যে তুমি একা একা থাকবে ওকে নিয়ে, ওর তো শরীরটা এরকম খারাপ, আমি থাকি আজকে। তো মা বলছে কি থাকবে, তাহলে থাকো। তো আমি আলাদা একটা ঘরে শুয়েছিলাম আর উনি আমার মায়ের সাথে শুয়েছিল। এবার আমার মা দুটো দিন খুবই আমাকে নিয়ে এদিক ওদিকে টানা হ্যাঁচড়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো, হেনাতানা করার। তো এসব করতে করতে মা খুব ক্লান্ত হয়েছিল, মাও ঘুমিয়ে পড়েছে। আর আমি যেহেতু মারাত্মক লেভেলে তখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আমি তো ঘুমিয়েই গেছি, আমাকে তো সেরকম মেডিসিন দেওয়া হয়েছিল। তো তারপর সকালবেলার দিকে আমি যখন ঘুম থেকে ওই ঠিক 8টা সাড়ে 8টার দিকে উঠে আমি বলছি কি কোথায় গেল, চলে গেছে নাকি বাড়িতে? বলছে হ্যাঁ চলে গেছে, সকাল সকালই বললো কি আমি বাড়িতে গিয়ে কাজ টাজ করার আছে, রান্না টান্না করতে হবে, আমি চলে যাই। ওই 6টা সাড়ে 6টাতেই চলে গেছে। তো বেশ এর 2-3 দিন পরে মোটামুটি আমি তখন মোটামুটি সুস্থ। 2-3 দিন পর মা না শাড়ি গোছাচ্ছে, কারণ তখন মা ওই আমার শরীর অসুস্থতার জন্য ওই ডাক্তারের কাছে গেছিল, শাড়িটারি বের করেছিল, শাড়িটারি আর গোছাতে পারেনি। শাড়িটারি যখন বের করেছে আমাকে বলছে একটু ধরে দে না, আমি ই করবো, ও করে নিয়ে যা। হঠাৎ করে আমি দেখছি কি একটা শাড়ির যেরকম ওই কাঁচি দিয়ে যদি তুমি চৌকো করে কাটো তাহলে ঠিক যেরকম হবে ঠিক সেই রকম, মানে প্রপার পুরো চৌকো করে কেটেছে। আমি বলছি মা এটা কি? বলছে কই দেখি। একদম মায়ের একটা নতুন শাড়ি, মানে সুতির শাড়ি নতুন, ওই বাবার মারা যায় যখন তখনই পেয়েছিল আর ওটাই পরে গেছিল। মা বলছে কি এই শাড়িটা কি এরকমই ছিল? কারণ তোর বাবার ওই কাজের সময় পেয়েছিলাম। আমি বলছি মা যদি তুমি কাজের সময় পেয়ে থাকো
এরকম ভাবে থাকবে কেন? তুমি যখন পড়েছিলে তখন তুমি দেখোনি? আর এটা তো আঁচলের কাছে। তুমি যদি নিচের দিকে থাকতো শাড়ির তাও তো তুমি বুঝতে পারতে না, কিন্তু আঁচলের কাছে তুমি পিন করেছো, তুমি দেখোনি এখানে কাটা রয়েছে? তখন আমার মা বলছে কি তাহলে কি ওই কিছু করেছে, এসেছিল তো সেদিন রাত্রেবেলাতে। তা আমি বলছি কি, ঠিক আছে দাঁড়াও। তো এবার আমারই বাড়ির পাশের একজন দাদু, মানে ওই ছোটবেলা থেকে দাদু দাদু বলি, একটুখানি ভয় টয় পেলে দাদুর কাছে যেতাম, দাদু একটুখানি ঝেড়ে দাও না গো, মানে একটু মজা করেই বলতাম দাদুকে, জানেন তো তোমার একটা ঝাঁটা আছে না, ঝাঁটাটাতে ঝেড়ে দাও না, একটু ঝেড়ে দাও না গো। তো দাদুর কাছে গেছি, যে দাদু তোমাকে একটা কথা বলার আছে। তখন দাদুকে বলেছি, জানো দাদু এই এই ব্যাপার। তখন দাদু বলছে ঠিক আছে বস এখানে, দেখছি আমি, ওদের তো পেছনে লোক লেগেই থাকে। তখন দাদু দেখে টেকে বলছে কি, আচ্ছা তোর মাকে একটুখানি ফোন করে জিজ্ঞেস করতো তোর মায়ের কি বা দিকটা ব্যথা করে। আমি বলছি বা দিকটা, ঠিক আছে দাঁড়াও ফোন করে জিজ্ঞেস করছি। মাকে ফোন করে বলছে, আচ্ছা মা তোমার কি বা দিকটাতে বেশ কয়েকদিন ব্যথা করছে? মা বলছে কি হ্যাঁ ব্যথা ব্যথা করছে, একদম অবশ হয়ে আসছে, তোকে তো বললাম একটু বা হাতটা আমাকে একটু টিপে দিস, তুই তো টিপে দিস না। তখন আমি বললাম ঠিক আছে দাঁড়াও তো পরে ফোন করছি। তখন দাদুকে বললাম, দাদু হ্যাঁ এরকম বলছে। বলছে তোর বাবাকে তো মেরেছে, এবার যদি তোর মাকে না মারে সম্পত্তিটা নেবে কি করে? ডাইরেক্ট পুরো আমার মুখের ওপর এই কথাটা বললো। মানে আমার বাবা ওই 20 দিন হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই অবস্থাতে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি যে আমাকে একজন বলছে যে তোর বাবাকে মেরেছে, তোর মাকেও মারবে, না হলে সম্পত্তিটা পাবে কি করে। আমি বলছি তুমি কি বলছো দাদু? বলছি কি হ্যাঁ তুই যে বললি না যে শাড়িটা কেটে নিয়ে গেছে, ওটা কেটে কেন নিয়ে গেছে? নিশ্চয়ই কিছু করবে বলে তো কেটে নিয়ে গেছে। ওরা চাইছে যে তোর মার কিছু হয়ে যাক। আমি বলছি ওরা কারা? বলছে দেখ নাম তো আমি বলতে পারবো না, সেটা তো তোকে খুঁজে বের করতে হবে, সেটা যদি আমি বলে দিই তাহলে তো হয়েই যাবে। আমি বলছি কি আচ্ছা তাহলে তুমি, তখন আমি বলছি কি যে তুমি তো জানোই বাবার সাথে কি কি ঘটনা ঘটেছে, তাহলে কি বাবাকেও কে কিছু বলছে? হ্যাঁ করেছে তো, তোর বুড়ি পিসি এসেছিল আমার কাছে এবং এসে সবকিছু বলেছে আমাকে। তখন আমি বলেছিলাম, লাস্টের দিকে এসে তোর পিসি বলে যে ওর বাবাকে তুমি কিছু একটা করো, তুমি তো এতদিন ধরে ওদেরকে চেনো, বাড়ির আশেপাশে থাকো, কিছু একটা করো। তখন আমি বলেছিলাম আর কিচ্ছু করার নেই, এবার ওকে নিয়ে যাবে, তোরা অনেক বড় ভুল করেছিস, তোরা কেন ঢুকতে দিলি সেদিনকে ওদেরকে? আমি বলছি কাদেরকে? বলছে কেন তোর রিলেটিভরা তোর বাড়িতে সেদিন আসেনি, তাদেরকে কেন ঢুকতে দিলি? মানে যে পা টেপার ব্যাপারটা? হ্যাঁ এবার এটা এসছে। আমার তখন অতটা মাথায় খেয়াল আসেনি। আমি বলছি কাকে ঢুকতে দিয়েছি? বাবাকে তো অনেকেই দেখতে আসে। বলছে আরে অনেকে দেখার সাথে তোর রিলেটিভের কি সম্পর্ক, যারা তোদের সাথে ভালো সম্পর্ক রাখছে না তাদেরকে কেন ঢুকতে দিচ্ছিস? সে তো মানুষকে অসুস্থ হলে অনেকেই দেখতে আসে, কিন্তু সবাইকে আর খারাপ ভালো ভালো ইন্টেনশন নিয়ে আসে? বলছে যে এবার একটুখানি ভালো করে মনে করে দেখতো তোর বাবা মারা যাওয়ার আগে কি কি বলেছে। আমি বলছি দেখো বাবা যখন মারা যায় তখন তো কিছু বলেনি, হঠাৎ করেই বাবা মারা যায়, মানে কিছুই বাবা বলে যেতে পারেনি। তখন আমার মনে পড়ছে যে 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, বাবা মারা যাওয়ার ঠিক 2 দিন আগে তুমি যে বললে না কেউ এসেছিল, হ্যাঁ এসেছিল। তখন আমার মানে উনি আমার যে সম্পর্কে যেটা হয় ওই রিলেটিভ, আমি সেই সম্পর্ক নিয়ে বললাম যে হ্যাঁ এসেছিল, তবে আমি সেদিনকে বাড়ি ছিলাম না। ওরা ঢুকলো, আমি আমার বাবার রিপোর্ট আনতে যাচ্ছিলাম। আমি বললাম কি হ্যাঁ আমার কাজ আছে আমি যাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ আমার মা বলেছিল সেদিনকে আমাকে যে আজকে এসে তোর বাবার পায়ে সুন্দর করে মালিশ করে দিয়েছে, তেল টেল দিয়ে। তোর বাবা বলছে খুব ভালো লাগছে, কতদিন পরে এত সুন্দর মালিশ করে দিল। মন তো মালিশ করেই দেয় না, ও তো খালি ব্যস্ত থাকে, যখন আমি চলে যাব তখন আমার কথা বুঝতে পারবে, মানে এরকম ইমোশনালি যেরকম বাবা মারা বলে থাকে এরকম কথা বলছে। কিন্তু তারপরেও আমার খেয়াল পড়লো যে ওই দিনের পরের দিন, মানে যেদিন বাবা মারা যায় তার ঠিক আগের দিন বাবা বলছিল কি সারা শরীরে না জ্বালা করছে জানিস তো, একটু এসিটা মানে কমিয়ে দিত। মানে বাবা সবসময় এসিতেই থাকতো, যেহেতু প্রবলেম ছিল, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হতো, সবসময় এসিতে থাকতো, দোকানে গেলেও থাকতো, বাড়িতে থাকতো, আর গাড়িতেও ছিল। হ্যাঁ গাড়িটা কিন্তু আমাদের বেচা হয়ে গেছিল, তোমাকে বলেছিলাম যে একদম টাকা নেই, তখন কিন্তু গাড়ি ছিল না আমাদের কাছে, 2টো গাড়ি আমরা বেচে দিয়েছি। আচ্ছা, মানে আমাদের গাড়ি চলে গেল, আমাদের যে ব্যবসা ছিল সেটা তো প্রায় বসে গেছে, এরকম অবস্থা ছিল। তো তখন আমার খেয়াল পড়লো, আমি বললাম আচ্ছা ঠিক আছে,
তো এবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে মাকে বললাম যে মা এই হয়েছে, এই ব্যাপার। তখন আমি আর আমার মা বসে বসে এরকম বলতে শুরু করলাম যে কে এরকম করতে পারে, কে। তো তখন আমরা দুজন মানুষকে আর কি ভাবলাম। তো এইটুকুনিও করেও কিন্তু তাদের শান্তি হয়নি। তারা চায় যে এখনো আমরা যাতে ওখান থেকে চলে আসি, আর না হলে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। তো এই ঘটনাটা এইটুকুই পর্যন্ত ছিল। তো বাবা মারা যাওয়ার ঠিক ওই 3 থেকে 3.5 মাস পর আমার বিয়েটা ঠিক হয়ে যায়। তো তারপর আমার বিয়েও হয়ে যায়, এবং বিয়েটাও আমরা ভয় ভয়েই করেছি। বিয়েটা কি 1 বছরের মধ্যে করেছিলে বাবার মৃত্যুর? মানে আমরা কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম একবারে, যেরকম ভাবে কাজটা হয় 3 মাস পরে আবার বাবার বাৎসরিক কাজটা করে নিয়ে তারপরে আমাদের বিয়েটা ঠিক হয়, এবং তারপর আমরা বিয়ে করি, এই 25-এই বিয়ে করি। আচ্ছা। হ্যাঁ, এবার বিয়েতেও প্রবলেম ছিল কি, আমি তোমাকে প্রথমেই বলেছি তারা একদম কাছের আমাদের রিলেটিভ। এবার তাদেরকে তো আমি বিয়েতে বাদ দিতে পারবো না। মানে দুদিক থেকে রিলেটিভ আছে, ঠিক আছে। একটা রিলেটিভ যাদের সাথে আমাদের গন্ডগোল হয়েছিল, আর একটা রিলেটিভ যাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নেই। আমরা জানছি যে এরা আমাদের ক্ষতি চাইছে বা আমাদের খারাপ চাইছে বা এদের সাথে মেশাটা ঠিক না, কিন্তু আমরা পারছি না তাদেরকে দূরে সরিয়ে রাখতে, এরকম একজন। বা তাদেরকে তো আমাকে বিয়েতে আনতেই হবে। ততদিনে আমরা জেনে গেছি যে এরা আমাদের পেছনে কাঠি করছে, যেটাকে একদম পুরো বাংলা ভাষায় বলে না যে কাঠি করছে, বুঝে গেছি। তো এবার আমার দিদা জানতো বিষয়টা। তো তখন ওই বিয়েটাও আমরা খুব ভয় ভয় করেছি, মানে যাতে কিছু ধরতে না পারে, যাতে কিছু করতে না পারে। তো বিয়েটা হলো। তারপরে এতদিন কিছুই হয়নি। আমার বিয়ের এই ধরো হচ্ছে 6 মাস মতো আমার বিয়ে হয়েছে। এই 6 মাসে জাস্ট এই জুলাই মাসের আমার ডেটটাও আমি তোমাকে বলছি, কারণ একটা বিয়ের ডেট ছিল আমার বিয়েতে যাওয়ার। বিয়ের ডেটটা ছিল যে 4 জুলাই। ওকে। তো 4 জুলাই থেকে আমাদের বিয়ের একটা অনুষ্ঠান ছিল, মানে খুবই কাছের একজন মানুষের বিয়ে ছিল। তো খুবই এনজয়মেন্টের একটা ব্যাপার ছিল। আর তার জন্য যেহেতু সব জিনিসটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখা নিজের ঘরের মধ্যে, যাতে রাত্রেবেলায় এসে কোনো প্রবলেম না হয়। তো সেরকমই বিয়ের আগের দিন আমি যা যা শাড়ি টাড়ি পরবো সেগুলো রেডি করে রেখেছি। আমার হাজবেন্ডের জিনিসপত্র রেডি করে রেখে আমি ঠিক 2:30-এর দিকে ওয়াশরুমে গেছি, সকালবেলাতে, মানে দুপুরের দিকে বলছি আমি, রাত্রের দিকে নয়। এবং আমার শাশুড়ি মাও কিন্তু বাড়িতে ছিলেন, উনি ওনার রুমে রেস্ট করছেন। আমি ওয়াশরুমে যাই। আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একটু খোলামেলা বাড়ি, দোতলাই বাড়ি কিন্তু খোলামেলা, মানে ব্যালকনি আছে খুব সুন্দর। তো বাথরুমের যে সাইডটা ওখানে ঘেরা, কিন্তু মানে ফাঁকা ব্যালকনি। তো আমি ওয়াশরুম থেকে বেরিয়ে যেন মনে হচ্ছে ঠান্ডা হাওয়া আমার গায়ের মধ্যে লাগলো। এবার একটু ঝড়ের মরশুম, মানে এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, একটু ঝড়ের মরশুম ছিল। আমি বললাম ঝড় টরের হাওয়া টাওয়া, ওই গাছপালা আছে, হাওয়া লেগেছে। তো আমি ঘরে এসে রীতিমতো একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, একটু কষ্ট হয়েছে, আমি একটু ঘুমিয়ে পড়ি, কালকে রাত্রেবেলা তো আবার সকালবেলা উঠেই ছুটতে হবে এই বাড়িতে। তো আমি ওই টাইমে শুয়ে পড়েছি। তো বেশ ভালো ঘুমের মধ্যে জাস্ট আমার এইটুকুনি মনে আছে, আমি চিৎকার করে ঘুম থেকে উঠে গেছি। আমার হাজবেন্ডের নাম করে আমি উঠে বসেছি। তো আমি যেটা দেখেছি আমি সেটা বলছি। সেটা হচ্ছে যে আমার হাজবেন্ডের একটা খুব, মানে কি বলবো, মানে ওর ওয়াইফ হিসাবে ও কি করে ওই মাঝে মাঝে আমার, যখন ও বাড়িতে থাকে, ও ওই যদি দেখে যে আমি ঘুমিয়ে পড়েছি, ওই দরজাটা খুলে জাস্ট আমাকে এরকম করে দেখে যে আমি ঘুমিয়ে গেছি কিনা। যদি দেখে যে আমি পুরোপুরি প্রপার ঘুমিয়ে গেছি, তাহলে ও আমাকে ডাকে না, ও ওর মতন কাজ করে। আর যদি দেখে যে আমি চোখ খুলেছি, তাহলে ও বলে যে আমি এসে গেছি। এরকম, যেটা নর্মালি হাজবেন্ড ওয়াইফের মধ্যে কনভারসেশন হয়। তো ঠিক আমি এরকম জিনিস দেখতে পেলাম যে কেউ দরজাটা খুললো, এবং দরজাটা খুলে ঠিক একদম এক দৌড়ে আমার কাছে চলে আসলো, আমার ওপরে একদম। এবং সেটা আননোন পার্সন, আমার হাজবেন্ড নয় সেটা। সেই মুখটা একটা অন্য মুখ, সেই মুখটাকে আমি চিনি না। ওটা দেখে আমি মানে সঙ্গে সঙ্গে উঠে বেরোছি। আমার হাজবেন্ডের নাম চিৎকার করে আমি উঠে পড়েছি, কারণ সেই সময় আমার হাজবেন্ডের ঘরে থাকার কথাই না, ও অফিসে। আমি সঙ্গে সঙ্গে ফোন করে নর্মাল কনভারসেশন করে দিই। এবং আমি ভাবি যে অনেক সময় হয় না যে আমরা চিকেন ফিকেন কিছু খেয়ে নিলাম, এবং সেই জামাটা পরে যদি সেভাবে ক্লিন না করে শুয়ে পড়ি, তাহলে প্রবলেম হতে পারে, বা ভালো করে হাত পা না ধুলে প্রবলেম হয়, এগুলো শুনি। তো আমার মনে হচ্ছে ওরকম কিছু। আমি ওয়াশরুম থেকে এসেছি, হয়তো ঠিকঠাক মতো পায়ে হয়তো জল ফল পড়েনি। তো
এই দিনটা গেল, এই দিন আর কিছু হয়নি। তারপরে বিয়ে টিয়ে ছিল। আমাকে একটা Reception কথা এর দিন- বলো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তুমি যে ফিল করলে যে কেউ একটা আননোন মানুষ, হয়তো মানুষ নয়, তোমার উপরে চলে এলো, যার মুখটা আলাদা, হ্যাঁ ওটার যে টাচটা ছিল ওটা কি কোনোভাবে সেক্সুয়াল ছিল? হ্যাঁ, যেরকম একটু ব্যাড টাইপের, যেটা আমার চেনা নয়। আমি স্বপ্নে দেখতে পাচ্ছি যে দরজাটা খুলে কেউ ঢুকছে, বাট আমার সেটা ফিল হয়েছে যে আমার হাজবেন্ড দরজাটা খুলে ও যেরকম নর্মালি ঢোকে সেটা। বাট আমি তখন বুঝতে পারি যখন আমি আননোন কোনো একটা ফেস দেখি সেটাতে। একটা কিন্তু আমার- ফেসটা কি স্বপ্নেই দেখেছিলে না চোখ খোলার পর দেখেছিলে? না, সেদিন আমি চোখ খোলার পরে কোনো ফেস দেখিনি, আমি স্বপ্নেই দেখেছিলাম। এবং ওটা দেখার পরেই আমি চিৎকার করে উঠেছি। হুম। ওটা দেখার পরে আমি চিৎকার করেছি। তারপর কিন্তু আমি আর কোনো কিছু ফিল করতে পারিনি যে আমার ঘরে কিছু আছে বা কিছু, যেটা আমি আগে ফিল করেছিলাম ওটা ফিল করতে পারিনি। এরপরে রবিবার দিনকে, ওই জুলাই মাসের মানে 6 তারিখে রবিবার দিন আমরা রিসেপশন পার্টি থেকে আসি। আর যেহেতু বললাম খুব কাছের একজন মানুষের, তো ওই বাড়িতে ফিরতে ফিরতে 1:30 বেজে গেছিল। আমি ঘড়ি দেখেছি, 1:30 বাজে। আমার হাজবেন্ড আমাকে ঘরে রেখে ও বলে আমি তাহলে পার্টিতে আবার চলে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি পরের দিন আমার মার কাছে চলে আসবো। আমি সবটা গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি বললাম যে 1 মিনিট দাঁড়াও, আমি তোমার সাথে ওয়াশরুমে যাচ্ছি। আমি ওর সাথেই গেলাম, কারণ যেহেতু ওই পেছনটা ফাঁকা তো আমার ভয় লাগে একটু। ওর সাথে গেলাম, ও চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম, দিয়ে আমি আমার মতন কাজ টাজ করে 2:55 বাজে, 2:55 বেজে গেছে, তখন আমার হাজবেন্ড আসেনি বাড়িতে। আমি শুয়ে পড়েছি, জাস্ট আমার চোখটা লেগে এসেছে। তখন যেন মনে হচ্ছে যে ওই সেম জিনিসটা, যে কেউ দরজা খুলে ঢুকলো। আর সেদিন আমি যে শুয়েছিলাম, আমার দরজার দিকে আমি মাথা দিয়ে শুয়েছিলাম, যে দরজাটি দিয়ে আমরা এন্ট্রি করি সেই দরজার দিকে মাথা দিয়ে শুয়েছিলাম। তো মনে হচ্ছে যে আমার ওই মুখের ওপরে কেউ ঝুঁকে আমাকে দেখছে, অনেকক্ষণ সেটা মানে দেখছে আমাকে, আমি ফিল করতে পারছি। বাট এতটাই টায়ার্ড ছিলাম না, মানে যে চোখটা খুলবো সেটা আমার মানে করতে পারছিলাম না। বাট অনেকক্ষণ পর আমি মানে বুঝতে পারছি যে কিছুটা দেখছে কেউ। আমি ভাবছি আমার হাজবেন্ড এসে গেছে। চোখটা খোলার পরে আমি দেখছি যে কিচ্ছু নেই, মানে জাস্ট মনে হচ্ছে কিছু একটা উবে গেল, মানে জাস্ট কিছু একটা উবে গেল। মানে একটা, সেদিন আমি দেখতে পেয়েছিলাম একদম হালকা একটা কি বলবো, মানে যেটাকে তোমাদের ভাষায় এন্টিটি বলা হয়, মানে একদম হালকা কিছু ধোয়ার মতন জাস্ট মিশে গেল। সেই দিনকে আমি জাস্ট মানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমি উঠে বসেছি, আমি একদম উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন পুরো 3টে বাজে। মানে আমি বলছি আমার এখনো পর্যন্ত গায়ে কাটা দিচ্ছে যে জিনিসটা আমার সাথে হয়েছে। এবং আমি কিন্তু বাড়িতে একা নই, আমার শাশুড়ি মা পাশের ঘরে শুয়ে আছে, এবং উনি রীতিমতো টিভি দেখছে সেই সময়, যেহেতু ছেলে বাড়িতে আসেনি, উনি টিভি দেখছে। আর আমি টায়ার্ডনেসের জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। আমি উঠে বসেছি। তুমি রাত 3টার কথা বলছো? হ্যাঁ, রাত 3টের কথাই বলছি, মানে রিসেপশন পার্টি তখনও শেষ হয়নি আর কি। যেহেতু রিসেপশনের দিন অনেক রকমের কাজ থাকে, একদম কাছের মানুষ। আমার শরীর ভালো লাগছিল না বলে আমি চলে এসেছিলাম, পরের দিন আমাকে আমার মার কাছে যেতে হবে। তো ওরকম ভাবে ও সঙ্গে সঙ্গে ফোন করি, বলছে হ্যাঁ আমি নিচে আছি, আমি চলে আসছি। তো আমার হাজবেন্ড 10 মিনিটের মধ্যে ঘরে ঢুকে যায়। তারপরে আমরা যেরকম নর্মালি আমরা ঘুমিয়ে পড়ি, সেদিন আর কিছু হয়নি। তারপরের দিনও আবার আমি মার কাছে যাই, সেম জিনিসটা আবার ঘটে আমার। সেই জিনিসটাই আমি দেখতে পাই যে কেউ ওরকম ঝুঁকে আমাকে দেখছে। বা আর সেদিন আমি আর একটা জিনিস বুঝতে পারি যে কেউ আমাকে খুব বাজেভাবে টাচ করার চেষ্টা করছে, মানে হাতে পায়ে মুখের ওপরে হাত বোলানোর চেষ্টা করছে খুব বাজেভাবে। তো এটা আমি সকালবেলায় মাকে বলি। তারপরেও এই 2-3 দিন আগেও এরকমটা ঘটে, এবং সেটা আমার হাজবেন্ড নোটিস করে। মানে ও আমাকে জাস্ট সকাল মানে বললো যে তুমি এরকম হাত পা ছুটছিলে কেন? তখন আমি বললাম যে আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছিলাম, যে খুব খারাপ কেউ, আমি তার মুখটা বুঝতে পারছিলাম না, বাট আননোন পার্সন, তুমি সেটা নাও, আননোন পার্সন আমাকে খুব বাজেভাবে টাচ করার চেষ্টা করছে, মানে হাতে পায়ে হাত বোলানোর চেষ্টা করছে, মুখটা মানে মুখে হাত বোলানোর চেষ্টা করছে। এই জিনিসটা এখনো পর্যন্ত এইটুকুনি হয়ে আছে। ওকে। তো এই জিনিসটার জন্যই আমি ভাবলাম যে এইটা তো ঠিক নয়, কারণ এর আগে একবার এরকম ঘটনা ঘটে গেছে, যার কারণেই হোক আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে।
এরপর কিছু হলে তো আমার মাকে টার্গেট করবে, এবং এবং আমার মাও এরকম কিছু একটা ফিল করেছে। মা অতটা আমাকে বলেনি, কিন্তু আমাকে শুধু এইটুকু বললো যে আমি যেদিন আমি এই ধরনের জিনিসগুলো ফিল করেছি সেম দিন আমার মাও হালকা ঘরের মধ্যে নুপুরের আওয়াজ শুনতে পেয়েছে। এত বছরে, মানে ওই ঘটনাগুলো শেষ হওয়ার পরে এই আমার মা ঘরের মধ্যে নুপুরের আওয়াজ শুনতে পেয়েছে। এবং আমার মা খুবই, আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর পুজো হয়, এমন না কিন্তু ঠাকুর পুজো হয় না। রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে, শিব ঠাকুর আছে, মা কিন্তু পুজো করে। এবং সেদিন যখন ওটা শোনার পর আমার মা জাস্ট বলছে যে আমি চোখ বন্ধ করলাম, আমি ওঠার ক্ষমতা নেই আমার মায়ের, বলছে যে শরীরটা তো খারাপ লাগছে, উঠতে পারিনি, চোখ বন্ধ করে গোপালকে ডাকলাম, দেখে আমি ঘুমিয়ে পড়লাম, তারপর আর কিছু হয়নি। এইটুকুনি এখনো পর্যন্ত দাদা হয়ে আছে। তোমাদের যে প্রবলেমটা সেটা অন অ্যান্ড অফ, মানে পার্মানেন্ট কোনো সলিউশন হয়নি। হ্যাঁ, মানে এই হচ্ছে কিছুদিন পর পজ থাকছে, কিছু একটা ধরো কারো কাছে একটু যাচ্ছি, এই একটু ঠিকঠাক করে দিচ্ছে, আবার জানায় তাই হচ্ছে, এই হচ্ছে ঘটনা চলতে থাকছে। আর পরে জানতে পারি, মানে আমি আর আমার মা কিছু না কিছু তো অ্যানালাইসিস করেছি যে কে কি করতে পারে। ভীষণ কাছের মানুষ, ভীষণ কাছের মানুষ তারা। তো এই ঘটনা যেগুলো এতদিন ধরে ঘটেছে, তো এটার তো কোনো পার্মানেন্ট সলিউশন হয়নি। যদি হতো তাহলে এখন এই ধরনের ঘটনা ঘটতো না। আর তোমার বাবাও বেঁচে থাকতেন। হ্যাঁ, একদমই তাই। তো সেইগুলো যাতে একদম পার্মানেন্টলি পুরো সলভ হয়ে যায়, আমি তার জন্যই তোমার কাছে হেল্প চাইছি দাদা। অসুবিধা নেই, ঠিক আছে। দুটো জিনিস আগে করতে হবে, তোমার চার্টটা প্রেডিক্ট করবো আর তোমার বাস্তুটা ভিজিট করবো, দেন দেখা যাক কি হয়। আর ডেফিনেটলি এখানে কি হলো বা না হলো সেটা কিউরিওফাইটের অডিয়েন্স যদি জানতে চায়, তাহলে আমি অ্যাকচুয়ালি কি কি হয়েছে বা হয়নি সেই জিনিসটাও জানাবো। ঠিক আছে মুন, থ্যাংক ইউ তোমার ঘটনা শেয়ার করার জন্য। তোমাকেও থ্যাংক ইউ, কারণ এই ধরনের যার সঙ্গে ঘটে এগুলো কিন্তু সাধারণভাবে আমি কাউকে বলতে পারবো না। মানে তোমার মাধ্যম দিয়ে যে আমি এই ঘটনাটা বলতে পারলাম, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এই জায়গাটা তুমি দিলে বলার জন্য। একদম, জাস্ট একটাই কথা বলবো, ঠিক আছে, এখন যতদিন রাতে ঘুমোচ্ছ এরকম টাইপের ফিল হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকদিন হচ্ছে না, ওই মাঝে মাঝে এক দুদিন পর পর। হ্যাঁ, অন এন্ড অফ, দেখবে মঙ্গল শনিবার বেশি হবে। তো একটা জিনিসই বলবো, রাতে যখন ঘুমোচ্ছ, ঠিক আছে, মাথার কাছে যদি কোনো টেবিল থাকে বা খাটের যে 4টে পায়া রয়েছে সেখানে কর্পূর রেখে ঘুমো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে একটা মন্ত্র দিয়ে দেবো, সেইটা চ্যান্ট করবে যদি কখনো ভয় পাও। ওকে? আচ্ছা আচ্ছা। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনাদের লাইফে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ব্ল্যাক ম্যাজিক অথবা সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তন্ত্র রিলেটেড বিষয়ে স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। নাম্বারটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। কিউরিওফাইটের কেস স্টাডি কি আপনারা আরও চান? যদি চান তাহলে ডেফিনেটলি লিখুন, কিউরিওফাইটের কেস স্টাডি আমরা আরও চাই। কেমন লাগলো এপিসোডটি সেটাও জানাতে ভুলবেন না। কিউরিওফাইটে আবার ভিডিও আপলোড হবে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।